আচ্ছা সবাই একবার আমাকে বলেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখাটা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, একটু মেহেরবানি করে কনফার্ম করেন প্লিজ। আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করেন প্লিজ। আচ্ছা ওকে, আমরা শুরু করে দিই। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম করে আল্লাহর নামে শুরু করলাম। ওকে, আসসালামু আলাইকুম। এখন আমরা আমরা যেখানে ছিলাম সবাই বই বের করেন। আমরা ছিলাম বার্ডেন অফ প্রুফ, বুলেটে যান। বুলেটে বলা আছে 101। প্রমাণের দায়ভার সর্বদা বাদীর উপর নির্ভরশীল। পরীক্ষা আসছে, প্রমাণের দায়ভার সর্বদা কার উপর নির্ভরশীল? বাদীর উপর নির্ভরশীল। 101। 102-তে বলতেছে, পরীক্ষা আসবে যে বার্ডেন অফ প্রুফ কোথায় প্রযোজ্য? বার্ডেন অফ প্রুফ হচ্ছে দেওয়ানি ফৌজদারি উভয় ক্ষেত্রে বার্ডেন অফ প্রুফ প্রমাণের দায়ভার প্রযোজ্য। পরীক্ষা আসবে, প্রমাণের দায়ভার কোথায় প্রযোজ্য? দেওয়ানি ফৌজদারি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। পরীক্ষা আসবে, যিনি কোনো ঘটনার উপরে আদালতের রায় আশা করে, কিসের উপরে? যিনি কোনো ঘটনার উপরে আদালতের রায় আশা করে তাকে সেই ঘটনাটি আদালতে প্রমাণ করতে হবে। তাহলে পরীক্ষা যদি আসে যিনি কোনো ঢ্যাসের উপরে, ঘটনার উপরে, আমরা কিন্তু ভুলে বিচার লিখে দিব, হবে কি ঘটনা, যিনি কোনো ঘটনার উপরে আদালতে রায় আশা করেন, তখন আমরা সেটাকে কি বলি? সে তাহলে আমরা সেখানে বার্ডেন অফ প্রুফ বলি, যে কেউ ব্যক্তি যদি কোনো ঘটনার উপর রায় আশা করে আদালতকে সেটা প্রমাণ করতে হবে। কেমন? 103-এ লেখেন, বিশেষ ঘটনা বিশেষ ব্যক্তি দ্বারা প্রমাণিত হবে। মাদকের মামলায় পুলিশ কি করলো? কতগুলো মাদক সেবীরে আটক করলো, মাদক সহ। কিন্তু মাদক সেবীরে আটক করলো পুলিশ, কিন্তু প্রমাণ করছে কে? ফরেন্সিক অফিসার, মাদক দ্রব্য অফিসার প্রমাণ করতেছে যে স্যার মাদকটা গাঁজাটার ভিতরে এই পরিমাণ নার্কোটিক পাওয়া গেছে। অর্থাৎ ধরলো পুলিশ, প্রমাণ করলো কে? মাদক অধিদপ্তরের অফিসার। ঠিক আছে, এটা হচ্ছে কি বিশেষ ঘটনায় বিশেষ ব্যক্তি প্রমাণ করবে। বিশেষ ঘটনা কে প্রমাণ করবে? বিশেষ ব্যক্তি। পারবেন না ইনশাল্লাহ? বিশেষ ঘটনা প্রমাণ করবে কে? বিশেষ ব্যক্তি। 103-এ বলা আছে। 104-এ বলা আছে, লিখে ফেলেন, আগে প্রমাণ পরে সাক্ষ্য। আগে প্রমাণ পরে কি? আগে প্রমাণ পরে সাক্ষ্য। আগে প্রমাণ পরে সাক্ষ্য। একটা লোক আসছে, লিখে ফেলেন, এই পাশে লিখে ফেলেন আগে প্রমাণ। এই লেখেন 104-এ লিখে ফেলেন, আগে প্রমাণ পরে সাক্ষ্য। আগে প্রমাণ পরে সাক্ষ্য লিখে ফেলেন। ডাইং ডিক্লারেশন, মৃত্যুকালীন ঘোষণা। একটা লোক আসছে, স্যার আমার ডাইং ডিক্লারেশন করতে হবে। তখন বলতেছে, তখন বিচারক বলতেছে কার বিরুদ্ধে? আমার বাবা। আমার বাবা। আগে তার ডেথ সার্টিফিকেট দাও, সে যে মারা গেছে তা আগে প্রমাণ করো, এরপরে কাঠগড়ায় দাঁড়াইয়া মৃত্যুকালীন ঘোষণা দাও। আগে প্রমাণ পরে সাক্ষ্য। এখানে বলা হয়েছে যে প্রমাণের প্রয়োজন হলে আদালতের সাক্ষ্য গ্রহণের আগে পূর্বে প্রমাণ চাইতে পারে। লিখে ফেলছেন। 104-এ লেখা আছে, প্রমাণের প্রয়োজন হলে আদালত চাইলে সাক্ষ্য গ্রহণের আগে পূর্বে প্রমাণ চাইতে পারেন। প্রমাণের প্রয়োজন হলে, তোমার বাবা মারা গেছে, আগে মৃত্যুকালীন ঘোষণা তুমি দিতে আসছো আদালতে, আগে ডেথ সার্টিফিকেটটা ইস্যু করো, আগে ডেথ সার্টিফিকেটটা দাও, দেন তুমি তোমার বাবার কি করো? তুমি তোমার বাবার পক্ষে বা বিপক্ষে মৃত্যুকালীন ঘোষণাটা দিয়ে দাও। আচ্ছা 104। 105-এ বলা আছে দণ্ডবিধির 76 থেকে 106, দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রম আদালত অবশ্যই শ্যাল প্রিজিউম করবে। এটা লিখে ফেলেন, দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রম আদালত অবশ্যই কি করবে? শ্যাল প্রিজিউম করবে। এটা পরীক্ষা আসবে। 105-এ বলা আছে, দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রম কোন অভিযুক্ত ব্যক্তির প্রমাণের দায়ভার অভিযুক্ত ব্যক্তির। অর্থাৎ যিনি বলবে যে আমি সাধারণ ব্যতিক্রমের প্রতিকার চাই, তাকেই প্রমাণ করতে হবে সাধারণ ব্যতিক্রম, অন্যথায় কিন্তু কেউ না। এবং আদালত এটাকে শ্যাল প্রিজিউম কঠিন ভাবে পাকড়াও করবে, কারণ অপরাধীকে ধরাই আদালতের কাজ। এই অপরাধী অপরাধ করে বলতেছে নিরপরাধ, তাহলে ওরা কঠোরভাবে ধরবে না? লেখেন, আদালত শিয়াল প্রিজম বিষয়ে ঘটনা ঘোষণা করবে। এটা পরীক্ষা আসবে। 106-তে লেখা আছে, বিশেষ ভাবে কোনো ঘটনা জানার কথা, বিশেষ ভাবে কোনো ঘটনা যা জানার কথা প্রমাণের দায়ভার তার। 106 এই কথাটা, বিশেষ ভাবে, বিশেষ ভাবে কোনো ঘটনা যা জানার কথা। যেমন একটা ঘরে স্বামী স্ত্রী থাকতো সাবলেটে, পরের দিন কি করলো, দেখা গেল যে স্ত্রীর লাশ ঘরের ভিতরে, তাহলে কাকে এখন ধরবে আদালত? আদালত ধরবে স্বামীকে, যে তোমরা হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকো, মারা গেল, কেমনে মারা গেল? তোমার তো এই বিশেষ জ্ঞান থাকার কথা, কারণ তোমরাই তো একসাথে থাকো, তোমরা হাজবেন্ড ওয়াইফ, তোমরাই তো একসাথে থাকো। উদাহরণটা এখানে, বিশেষ ভাবে কোনো ঘটনা যার জানার কথা, তার স্ত্রী কোথায় থাকে, কি করে, একসাথে যদি থাকে, বিশেষভাবে তো তারই জানার কথা। ঠিক আছে, তাকেই সেটা প্রমাণ করতে হবে। বার্ডেন অফ প্রুফ মানে কি? যে মুখ খুলবে এরই প্রমাণ করতে হবে, যে আদালতে গেছে কি চাইবে তারই প্রমাণ করতে হবে। আদালত যদি বলছেন আমি ইনজাংশন চাই, আমি প্রমাণ করো ইনজাংশনের যোগ্যতা তোমার আছে, মুখ দিয়ে যা বলবা তাহাই তোমার কি করতে হবে? প্রমাণ করতে হবে। এবার লেখেন,
এই দুইটা অংশ আসবে। সবাই লেখেন, সবাই লেখেন 107, সবাই লেখেন 107, 108। 107 হচ্ছে 30 বছরের মধ্যে কোনো ব্যক্তিকে দেখা না গেলে সে মৃত। লিখে ফেলেন, 107 লেখেন 30 বছরের মধ্যে কাউকে যদি কখনো দেখা না যায় 30 বছরের মধ্যে, আদালত ধরে নিবে সে মৃত। আবার লিখে ফেলেন 7 বছর যার কোনো পরিবার খবর পায় নাই, খোঁজ পায় নাই, সে মৃত। এই 30 বছর কি রাষ্ট্র, সমাজ, এলাকার মানুষ 30 বছর তাদের দেখে নাই, তার ধরে নিতে হবে সে মৃত। আর 108-এ বলা আছে, 108-এ বলতেছে 7 বছর ধরে পরিবারের কারোর সাথে যোগাযোগ নাই, নিজের স্ত্রী সন্তান পোলাপান 7 বছর ধরে খবর কোনো যোগাযোগ নাই, তাহলে ধরে নিতে হবে কি সে মৃত। পারবেন ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? পারবেন, অবশ্যই পারতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, 109 বলা আছে, লেখেন 109 বলা আছে 3 ধরনের সম্পর্ক। লেখেন 109 বলা আছে 3 ধরনের সম্পর্ক আদালত চলমান বলে গণ্য করবেন। 3 ধরনের সম্পর্ক আদালত চলমান বলে গণ্য করবেন। 3 ধরনের সম্পর্ক। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, আসসালামু আলাইকুম, আমার শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা শুনেন, ব্যাপারটা হচ্ছে কি, আচ্ছা ঠিক আছে, শুনেন শুনেন, একটা কথা শুনেন, আমি কি বলতে চাচ্ছি আপনাকে বলেন। আমি বলতে চাচ্ছি 30 বছর ধরে এলাকার মানুষ জানে না সে কোথায় আছে, তাহলে ধরে নিতে হবে সে মৃত। 7 বছর ধরে পরিবারের লোকজন কোনো খোঁজ খবর নাই, ধরে নিতে হবে সে মৃত। এটা। আর হচ্ছে 109-তে বলা আছে 3 ধরনের সম্পর্ক। কয় ধরনের বলেন সবাই? 3 ধরনের সম্পর্ক। 3 ধরনের সম্পর্ক আদালত মনে করবে চলমান আছে। কেউ যদি বলে যে, কেউ যদি বলে সম্পর্কের কথা, যদি কেউ বলে তাহলে ধরে নিতে হবে যে আদালত ধরে নিবে চলমান আছে। যেমন কেউ যদি বলে যে উনি আমার বাড়িওয়ালা, তাহলে আদালত বুঝে নিবে যে সম্পর্ক চলমান আছে, এখনো সে ভাড়াটিয়া থাকে আর ওই লোক বাড়িওয়ালা, অর্থাৎ বাড়িওয়ালা ভাড়াটিয়ার সম্পর্ক আদালত ধরে নিবে চলমান আছে। কেউ যদি বলে ফেলে যে উনি আমার মালিক, আমার বস, তাহলে ধরে নিবে আদালত যে এখনো মনে হয় ওনার আন্ডারে চাকরি করে। কেউ যদি বলে যে উনি আমার বিজনেস পার্টনার, তাহলে আদালত ধরে নিবে যে এখনো সে ব্যবসা করে। তাহলে চলমান সম্পর্ক 3টি কথাতে বলা আছে, 109-তে বলা আছে। চলমান 3টি সম্পর্ক কোথায় বলা আছে? একটু কমেন্ট টমেন্ট করেন আপনারা। চলমান 3টি সম্পর্ক কোথায় বলা আছে বলেন? 109-তে বলা আছে। চলমান 3টি সম্পর্ক কোথায় বলা আছে? 109-তে বলা আছে। আপনি যদি বলেন যে উমুক আমার বাড়িওয়ালা, তাহলে আদালত ধরে নিবে মনে হয় আপনার ভিতরে এখনো বাড়িওয়ালা ভাড়াটিয়ার সম্পর্ক চলমান আছে। আপনি যদি একবার বলে ফেলেন উনি আমার বস, মালিক, তাহলে বুঝবেন যে মালিক চাকরের সম্পর্কে এখনো চলমান আছে। আপনি যদি একবার বলে দেন যে উনি আমার বিজনেস পার্টনার, তাহলে আদালত ধরে নিবে যে এখনো মনে হয় আপনি ব্যবসায়িক সম্পর্কে আছেন। এই পরীক্ষায় 109-তে 3টি সম্পর্ক পারবেন না বলেন তো? 109-তে কয়টি সম্পর্ক? 3টি সম্পর্ক। এইবার চলে আসেন, পরীক্ষায় লিখে লেখেন দখল যার মালিকানা তার। লিখে ফেলেন 110-এ লেখেন দখল যার, সম্পত্তির দখল যার, মালিকানা তার। এটা কততে বলা আছে? 110-এ। একটু কমেন্ট করেন সবাই। সম্পত্তির দখল যার, মালিকানা তার কততে বলা আছে? সম্পত্তির দখল যার, মালিকানা তার কততে বলা আছে? 110-এ বলা আছে। পারবেন পরীক্ষায়? পরীক্ষায় আসবে সাক্ষ্য আইনের কোথায়? সাক্ষ্য আইন এইতে কমেন্ট করা শুরু করছে। সাক্ষ্য আইনের কোথায় মালিকানা সম্পর্কে বলা আছে? 110-এ। এইটা একটা সিলির কোশ্চেন, কিয়ামতের আগে রিটেনে আসবে না। সাক্ষ্য আইনের কত ধারায় মালিকানা ও দখল সম্পর্কে বলা আছে? 110। দখল যার, আদালত ধরে নিবে মালিকানা তার। ওই ফার্দার রিলিভে তো এই কথাটাই বলা ছিল। ফার্দার রিলিভে তো ওই সাবাস নাসিম সাহেব, সাবাস। ফার্দার রিলিভে তো ওই কথাটাই বলা ছিল যে বেটা আগে দখল লই আয়, পরে এমনি মালিকানা ঘোষণা দিয়ে দেবো। হ্যাঁ, এই তো ফার্দার রিলিভ, সাক্ষা সুনির্দিষ্ট প্রতিকারে 42 দ্বারা। বেটা আগে দখল নিয়ে আয়, আগে বিয়ে পরে বউ, আগে দখল পরে মালিকানা। তো দখল যার, মালিকানা তার। বিগত বছরে রিপিটেড কোশ্চেন এটা। এবার লেখেন 11 ধারা, বিশ্বাসের সম্পর্ক। ইংলিশ লেখেন অ্যাক্টিভ কনফিডেন্স। অ্যাক্টিভ কনফিডেন্স লিখে ফেলেন। সাক্ষ্য আইনের কোথায় অ্যাক্টিভ কনফিডেন্স সম্পর্কে বলা আছে? অ্যাক্টিভ কনফিডেন্স সম্বন্ধে কততে বলা আছে? আইনটা এত ভালো করে পড়তে হয় যে আইনটা দেখলে জানি আপনার সব মনে থাকে। এই সাক্ষ্য আইনের কত দ্বারায় অ্যাক্টিভ কনফিডেন্স বলা আছে? ইংলিশটা লেখেন নাসিম সাহেব। অ্যাক্টিভ কনফিডেন্স, অ্যাক্টিভ, অ্যাক্টিভ কনফিডেন্স কথাতে আছে 111-তে আছে।
111তে আছে অ্যাক্টিভ কনফিডেন্স। পারবেন না ইনশাল্লাহ? অ্যাক্টিভ কনফিডেন্স করতে বলা আছে সাক্ষ্যয়নের 111তে বলা আছে, 111তে বলা আছে। বিশ্বাসের সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক কততে বলা আছে? 111। 112তে আছে ওই যে লেখেন, লেখেন কনক্লুসিভ প্রুফ লিখে ফেলেন, চূড়ান্ত প্রমাণ 112 লিখে ফেলেন। চূড়ান্ত প্রমাণ কয় জায়গায় বলা আছে? 2 জায়গায়, 41 ও 112। 41-এ বলা আছে 4টি ছিলাম, প্রবেট, ম্যাট্রিমোনিয়াল, ইনসলভেন্সি, অ্যাডমিরালটি। এই 4টা হচ্ছে চূড়ান্ত প্রমাণ 41-এ। আর 112 লেখেন চূড়ান্ত প্রমাণ। চূড়ান্ত প্রমাণ, চূড়ান্ত প্রমাণ কি দ্বারা হয়? এটা আইন দ্বারা অনুমান করা হয়, আইন দ্বারা। এখানে কি আদালত প্রমাণের কোনো সুযোগ দেয় না, প্রমাণের কোনো সুযোগ নেই, এবং আদালতের কাছে এটা অখণ্ডনযোগ্য, অখণ্ডনযোগ্য এবং চূড়ান্ত। পারবেন তো ইনশাল্লাহ? অখণ্ডনযোগ্য এবং চূড়ান্ত অনুমান, চূড়ান্ত। এটা লেখা আছে 112তে বলা আছে অজাত শিশু, আনবর্ন চাইল্ড, অজাত শিশু বিবাহ চলাকালে 280 দিন, এই মাথায় 280 দিন, 280 দিনের মধ্যে কোনো সন্তান যদি হয়, আদালত সেটাকে চূড়ান্ত বলে বাবার বলে মনে করে নেয়। তবে ব্যতিক্রম আছে একটা, অযোগাযোগ, নন কমিউনিকেশন। যদি স্বামী এটা প্রমাণ করতে পারে বিয়ে আমি করছি ঠিক আছে, কিন্তু বিয়ের পরে আমি আর 2 দিনও বেশি থাকতে পারিনি, বা এমন অল্প কয়েকদিন আসলাম যে ওই দিনের মধ্যে একটা শিশু হওয়া সম্ভব না, এরপর আমি বিদেশ চলে গেছি, আজকে বছর খানিক ধরে আমি 5 বছর ধরে আমার স্ত্রীর সাথে কোনো যোগাযোগ নেই, তাহলে এই সন্তান আমার কেমনে? তখন আপনি কি পারবেন? ব্যতিক্রম, অযোগাযোগ। আর 114তে আছে লেখেন 3টি বিষয়কে আদালত মে প্রিজিউম ধরে নেয়। লেখেন, লেখেন 114 লেখেন মে প্রিজিউম, লেখেন মে প্রিজিউম। বারবার পরীক্ষা আসে, কি করবো, বারবার পরীক্ষা আসে, প্রিজিউম, মে প্রিজিউম, পরীক্ষা এটা আসে ফেলবে। 114তে 3টা বিষয় লিখে ফেলেন, 3টা বিষয় লিখে ফেলেন। প্রাকৃতিক ঘটনা, ন্যাচারাল, 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 প্রাকৃতিক ঘটনা, প্রাকৃতিক গতি দ্বারা। তারপর হচ্ছে হিউম্যান কন্ডাক্ট, মানবিক আচরণ, হিউম্যান কন্ডাক্ট, মানবিক আচরণ, কন্ডাক্ট, হিউম্যান কন্ডাক্ট, এবং কি সরকারি, গভর্নমেন্ট আর পাবলিক প্রাইভেট, গভর্নমেন্ট, সরকারি বেসরকারি কোনো কাজ। দেখেন এটা কত চালাক, পরীক্ষা দিয়ে দিবে। প্রাকৃতিক ঘটনা আদালত কি অনুমান করবে? তখন আপনি মে প্রিজিউম, আপনি তো মে প্রিজিউমের সিরিয়াল মুখস্থ করছেন, কিন্তু 114 ধারা যে মে প্রিজিউম, তাহলে 114 ধারা যে 3টা জিনিস সেটাও তো মে প্রিজিউম। আপনি কিন্তু সেইভাবে ভাবেন নাই। বার কাউন্সিল আপনাকে কর্তা দিছে কি, যে প্রাকৃতিক ঘটনা আদালত কেমন অনুমানযোগ্য, কারণ আপনি তো মে প্রিজিউম। আল্লাহ আল্লাহ কয় কি 114তে বলা আছে মে প্রিজিউম, 114তে বলা আছে 3টি ঘটনাকে আদালত মে প্রিজিউম হিসেবে ধরে নেবে। 114 শোনেন, 114 যদি মে প্রিজিউম হয়, এই ঘরটা যদি আপনার ঘরের সব জিনিসপত্র কার, আপনার না? এখন বুঝছেন, 114 আদালত বলছে মে প্রিজিউম, তাহলে 114 সবকিছুই তো মে প্রিজিউম হবে। তাহলে দেখেন আদালত 114তে বলছে 3টা ঘটনাকে, 3টা ঘটনা বলা আছে। 114তে বলা আছে 3টি বিষয়কে অনুমান করতে পারে আদালত। এক হচ্ছে প্রাকৃতিক ঘটনা, লেখেন প্রাকৃতিক ঘটনা, লেখেন মে প্রিজিউম। 114 মতে মে প্রিজিউম। মানুষের আচরণ, হিউম্যান কন্ডাক্ট, 114তে বলা আছে মে প্রিজিউম। এবং সরকারি বেসরকারি কোনো কাজ আদালত কি করবে? মে প্রিজিউম হিসেবে ধরে নিবে। দেখছেন কত চালাক। দেখেন 109তে বলা আছে 3টি সম্পর্ক চলমান, ধরে নিবে আদালত, বাড়িওয়ালা বাড়িটা, বস মালিক আর পার্টনারশিপ চলমান ধরে নিবে 109তে। 110-এ আছে দলিলদার, দখলদার, দলিলদার, মালিকানা তার, দখলদার মালিকানা তার, 110। এটি তো পিলির কোশ্চেন। 111তে বলা আছে, 111তে বলা আছে অ্যাক্টিভ কনফিডেন্স, লিখে ফেলেন, বিশ্বাসযোগ্য সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক, অ্যাক্টিভ কনফিডেন্স, বিশ্বাসের সম্পর্ক। যেমন আপনার প্রতি আমার অ্যাক্টিভ কনফিডেন্স আছে, লিটন সাহেব আমার অন্ততপক্ষে ঘরে এলে কোনো ক্ষতি করবে না। যেমন আপু আপনার উপরে একটা বিশ্বাস আসছে, এর উপরে যে আমার বাসায় আছে, এ আর কোনো ক্ষতি ঘরে করবে না। এই অ্যাক্টিভ কনফিডেন্স, যদি ক্ষতি করলে ভালায়, তাহলে আমার এই অ্যাক্টিভ কনফিডেন্স, তার প্রতি বিশ্বাসটা নষ্ট হয়ে গেল। তাহলে অ্যাক্টিভ কনফিডেন্স কততে আছে? বিশ্বাসের সম্পর্ক 111তে আছে। পারবেন তো ইনশাল্লাহ? 112তে আছে চূড়ান্ত প্রমাণ, চূড়ান্ত প্রমাণ 2 জায়গায় আছে, 41 + 112। 41-এ 4টা, প্রবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি, ইনসলভেন্সি, 4 জায়গা বলা আছে 41-এ চূড়ান্ত প্রমাণ। আপনাদের কিন্তু মুখস্থ থাকতেই হবে, প্রশ্ন অবশ্যই আসবে। এবং 112, 112তে হচ্ছে কোনো অজাত সন্তান, অজাত মানে কি?
এখনো দুনিয়াতে আসে না। এই সন্তান যদি বিবাহ চলাকালে 280 দিনের মধ্যে জন্মগ্রহণ করে, চোখ বুঝে স্বামী হচ্ছে পিতা, ওই সন্তানের পিতা। তবে একটা ব্যতিক্রম আছে, অযোগাযোগ, নন কমিউনিকেশন। স্বামী যদি প্রমাণ করে যে 5 বছরের মধ্যে আমি আমার স্ত্রীর কাছে যাইনি, সন্তান আসলো কোথায়, তখন কিন্তু এটা ভেঙে ফেলার সুযোগ আছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার চলে আসেন, আসসালামু আলাইকুম। আপনারা কি বুঝতে পারছেন? বার্ডেন অফ প্রুফটা বুঝতে পারছেন? বার্ডেন অফ প্রুফ থেকে যে একটা প্রশ্ন আসবেই, ইনশাল্লাহ বলেন, আসবেই বলেন। বুঝছি স্যার, ইনশাল্লাহ স্যার, বুঝছি স্যার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ আসবে। আমি একটা কুইক রিভিশন দিই প্লিজ, 2টা মিনিট সময় দেন, একটু রাগ করেন না। 2টা মিনিট সময় দেন, এখানে একটা এমসিকিউ আসবে। আপনি বুঝতেছেন না কেন? 2টা মিনিট রিভিশন দিই প্লিজ, একটু মাইন্ড করেন না। হ্যাঁ, লেখেন 101 থেকে 114 বার্ডেন অফ প্রুফ সম্পর্কে বলা আছে। 101 থেকে 114 মিলান। প্রমাণের দায়ভার সর্বদা কার উপরে বর্তায়? বাদীর উপরে। 101। 102, যিনি কোনো ঘটনার উপরে রায় আশা করে, তাকে ওই ঘটনা প্রমাণ করতে হবে। পরীক্ষা আসবে, যিনি কোনো ড্যাশের উপরে রায় আশা করে, লিখবে আদেশ, ঘটনা, ডিক্রি, অথবা কি লিখবে? আইন। আপনি তো না, বিচার দেবে, বিচার। কারণ আপনি তো বিচারে টিক মেরে যাইবেন। উত্তর হচ্ছে যিনি কোনো ঘটনার উপরে রায় আশা করে। এই যে সূক্ষ্ম কথা। 103-এ বলা আছে বিশেষ ব্যক্তি বিশেষ প্রমাণ করবে। 103-এ বলা আছে স্পেশাল থিং ফর স্পেশাল পার্সন। মাদক মামলায় মাদক জব্দ করছে পুলিশ, প্রমাণ করতেছে না মাদক দ্রব্য অফিসার, যে মাননীয় আদালত এই মদের ভিতরে এই অ্যালকোহল পাওয়া গেছে। মদটা জব্দ করছে কে? পুলিশ। পুলিশের কাজ জব্দ করা, পুলিশের কাজ মদের ভিতরে কি আছে এটা প্রমাণ করা না। কারণ আদালতে প্রমাণ করছে কি? মাদক দ্রব্যের অফিসার। তাহলে স্পেশাল থিং ফর স্পেশাল পার্সন। 103। 104-এ আছে বেটা আগে প্রমাণ কর পরে সাক্ষ্য দে। একটা লোক আসছে, আমি ড্রাইভিং ডিক্লারেশন দিতে চাই, আগে যে সার্টিফিকেট আমার হাতে দে। ওই লোক মরছে, আগে দীক্ষা লই। 105-এ বলতেছে সাধারণ ব্যতিক্রম আদালত অবশ্যই শ্যাল প্রিজিম হিসেবে ধরে নিবে। এটা কমেন্টে লেখেন। সাধারণ ঘটনা অবশ্যই আদালত কি হিসেবে ধরে নিবে? শ্যাল প্রিজিউম। কোনো মাফ হবে না। এবং এটা প্রমাণের দায়ভার কার? অভিযুক্তকারীর। অভিযুক্তকারীর। পরীক্ষা আসবে ইনশাল্লাহ। 106 বলতেছে বিশেষ কোনো ঘটনা যার জানার কথা তাকেই সেটা প্রমাণ করতে হবে। স্বামী স্ত্রী একলগে সাবলেটে থাকে, এখন স্ত্রী মারা গেছে, কারে ধরবে? আদালত ধরবে কারে? স্বামীকে ধরবে। কারণ সে তো সারাদিন স্ত্রীর সাথে চিপকে থাকে, তো সেই তো সবচেয়ে ভালো কিছু জানে। আচ্ছা, এবার আসেন 30 বছরের মধ্যে যাকে এলাকার কেউ দেখলো না, সে মৃত। 7 বছরের মধ্যে পরিবারের কোনো খোঁজ খবর নাই, সে কি? মৃত। 7 বছর, একদিন যদি খোঁজ খবর না দেয় তো দুনিয়া পাল্টাই এলায় পরিবার, যে আমার সন্তানটা গেল কই। আচ্ছা লেখেন 109, যে 3টা সম্পর্ক চলমান। সাক্ষ্য আইনের 3টা সম্পর্ক চলমান। খালি বললেই মনে করবে যে আদালত করবে, এখনো মনে হয় চলতে আছে। কিন্তু আপনি যদি আদালতে বলেন যে উনি আমার বাড়ি গেলা, আদালত আর জিজ্ঞেস না যে ভাড়া খায়েন কিনা, আদালত মনে করবে চলমান আছে। ঠিক আছে, যেমন আপনি যদি করেন আমি বিবাহিত, তাহলে কেউ আর জিজ্ঞেস বিয়ে করছেন কিনা। ঠিক আছে, মনে করতে হবে বিবাহ চলমান আছে। কথা বুঝেন না? এটা আবার এটা দিয়ে না, আল্লাহ হচ্ছে এবার এটা আবার ওইটা না। ঠিক আছে, লেখেন 103-এ আছে 3টা সম্পর্ক। এক হচ্ছে কি? বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার সম্পর্ক। একটা হচ্ছে বস আর সার্ভেন্ট, মালিক আর প্রতিনিধি। আপনি যদি একবার বলেন যে উনি আমার বস, তা আরো ধরে নিবে যে আপনি এখনো চলমান অবস্থা আছে। আর এটা হচ্ছে অংশীদার। আর এটা কি বলেন তো? অংশীদার। ও আমার সাথে পার্টনারশিপে বিজনেস। তাহলে অংশীদার, ভাড়াটিয়া, মালিক, আর এটা হচ্ছে মালিক প্রতিনিধি। এই 3টা সম্পর্কে 109 চলমান। 110 আপনাদের পরীক্ষা ইনশাল্লাহ চলে আসছে। 110 বলেন, বলেন দখলদার মালিকানা। 111 হচ্ছে বিশ্বাসযোগ্য সম্পর্ক। 111। 112 আছে, এটা হচ্ছে চূড়ান্ত প্রমাণ, শ্যাল প্রিজিউম। শ্যাল প্রিজিউম 2 জায়গা আছে, 41 আর 112। 41 আছে 4 জায়গা, প্রবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি, ইনসলভেন্সি, 4টা। আর 112-তে আছে কোন ব্যক্তি বিবাহ চলাকালে 180 দিনের মধ্যে একটা অজাত শিশু, মানে এখন শিশু জন্মগ্রহণ করে ফেলেছে, ওই শিশুর পিতা হচ্ছে ওই বাবা। তবে একটা ব্যতিক্রম, অযোগাযোগ। যদি এইবার প্রমাণ করতে পারে যে বিয়ের পরেই ইতালি গেছি আর 5 বছরে আইনি, আইয়া দেখলাম 3টা বাচ্চার বাপ হয়ে গেছি, এই অযোগাযোগটা প্রমাণ করাইতে পারলেই ভাঙবে, নাহলে কিন্তু আর ভাঙবে না। ঠিক আছে, এই 112 হচ্ছে চূড়ান্ত। মাথায় রাখবেন, চূড়ান্ত প্রমাণ 3টা। আর মাথায় রাখবেন, মে প্রিজিউম ঘটনা দ্বারা প্রমাণ হয়, ঘটনা দ্বারা অনুমান হয়। শ্যাল প্রিজিউম কনক্লুসিভ, আইন দ্বারা অনুমান হয়। পরীক্ষা আসবে মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম খণ্ডনযোগ্য, আর চূড়ান্ত প্রমাণ অখণ্ডনযোগ্য। 114-তে আছে 3টি বিষয় আদালত মে প্রিজিউম করবে। একটা কি? প্রাকৃতিক ঘটনা।
মে প্রিজিয়ম। মানবিক আচরণ 114তে মে প্রিজিয়ম। সরকারি বেসরকারি কার্য মে প্রিজিয়ম। পারবেন না ইনশাল্লাহ? সুন্দর করে লিখে রাখেন। এবার সে স্টুপেল কততে বলা আছে? স্টোপেল লেখেন 115তে বলা আছে। 115 থেকে 117 স্টোপেল বলা আছে। স্টোপেল বলা আছে কি? আপনাদের জন্য এটা প্রশ্ন ফাঁস, সবাই লিখে ফেলেন 31 ধারা প্রশ্ন ফাঁস। এই এই কথা বলেন, আপনারা কথা বলেন। প্রশ্ন ফাঁস, প্রশ্ন ফাঁস, প্রশ্ন ফাঁস। সবাই একটু কথা বলেন। হ্যালো, হ্যালো। শুনতে জি পাচ্ছি স্যার। স্যার। জি স্যার বলুন আমাদের স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা জি সবাই স্যার বলেন। সবাই সবাই শুনেন, প্রশ্ন বলুন ফাঁস। স্যার। সবাই শুনেন, প্রশ্ন ফাঁস। লেখেন হ্যাঁ, অ্যাডমিশন। অ্যাডমিশন সবাই লেখেন অ্যাডমিশন কি হিসেবে কাজ করে? উত্তর হচ্ছে অ্যাডমিশন স্টপেল বা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। 31 ধারায় আছে। ইনশাল্লাহ দোয়া দিয়ে দিলাম, আল্লাহ দোয়া দিয়ে দিলাম, প্রশ্নটা ফাঁস হয়ে গেছে। লেখেন 31 ধারায় অ্যাডমিশন স্বীকারোক্তি কি হিসেবে কাজ করে? উত্তর হচ্ছে স্টপেল হিসেবে কাজ করে। ধারায় পারবেন ইনশাল্লাহ, লিখে রাখেন। এটা প্রশ্ন ফাঁস, লিখে রাখেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ করেন, এটা ইনশাল্লাহ করবে ভাই, ইনশাল্লাহ করেন। 31 ধারায় স্বীকারোক্তি কি হিসেবে কাজ করে? স্টপেল হিসেবে কাজ করে বা প্রতিবন্ধকতা। এ মাথায় আইব না আপনি, এটা 31 ধারায় আছে। ঠিক আছে স্যার। এমসিকিউ 4 নং এ কি? এমসিকিউ 4 নং এ কি বলছে? বুঝিনি আমি। আচ্ছা ওটা পরে বলবো না। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবার আসেন, স্টপেল বলা আছে কত ধারায়? 115, 116, 117। পরীক্ষা আসবে, স্টপেলের সংখ্যা কত দাঁড়ায়? লিখবেন 115। রিডিং দ্য গ্রান্ট বাই বিজিটি এভিডেন্স অ্যাক্টের কোন ধারার সাথে রিডিং দ্য গ্রান্ট বাই আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। এবার 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 খেয়াল করেন, খেয়াল করেন, এবার খেয়াল করেন। 115তে বলা আছে প্রতিবন্ধকতা। 115তে কি বলা আছে বলেন? প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা বলা আছে 115তে। প্রতিবন্ধকতা কোন পক্ষ কোন কাজ করলো, কোন পক্ষ কোন কাজ করলো বা ঘোষণা দিল, অপর পক্ষ তা বিশ্বাস করলো, বিশ্বাস করে ক্ষতিগ্রস্ত হলো। এখন ঘোষণাকারী ব্যক্তি পরবর্তীতে তা অস্বীকার করতে পারবে না। লিখে রাখেন স্টপেল দিওয়ানি ফৌজদারি উভয় ক্ষেত্রে প্রযোজ্য। লেখেন স্টপেল দিওয়ানি ফৌজদারি উভয় পক্ষে প্রযোজ্য। এবার আমি একটা উদাহরণ আমি নিজেরে দিয়ে দিব, আপনার মাথায় একদম ঢুকে যাবে। এদিকে তাকান। আমি বললাম, আমি বললাম কি, শোনেন নাসিম সাহেব শোনেন। স্টপেল বলা আছে 115তে এবং দোষ স্বীকারোক্তি স্টপেল হিসেবে কাজ করে, এটা আছে 31 দ্বারা। পরীক্ষা আমি পড়া মনে 31। স্বীকারোক্তি অ্যাডমিশন হিসেবে কাজ করে, মানে একবার কিছু স্বীকার করলে মুখ দিয়া আর অস্বীকার করতে পারবেন না। অ্যাডমিশন হিসেবে কাজ করে। এবার আমার আমার কথাটা শুনেন আপনি, আমার কথাটা শুনেন। ওটা আমি একটা উদাহরণ দিব না, এবার আমার কথা শুনেন। স্টপেলটা কি? আমি অনলাইনে ঘোষণা দিছি, আমি ইউটিউবে ঘোষণা দিছি, আপনারা যেমন আমার ছাত্র হয়েছেন আর কি। স্টপেলের ঘটনা আমি এভাবে দিই। কোনো ব্যক্তি কোনো একটা কাজ করছে বা কোনো একটা ঘোষণা দিছে, মানে আমি আপনাদের পাইলাম কেমনি? এত মানুষ, এই 44 জন আমাদের ছাত্রদের পাইলাম কেমনি? আমি একটা কাজ করছি বা ঘোষণা দিছি, কি আমি পড়াই আপনাদের। আপনারা যারা বার কাউন্সিল দিবেন আমার কাছে আসেন। আমি একটা কথা, অর্থাৎ আইন বলতেছে কোনো ব্যক্তি কোনো একটা কাজ করলো বা ঘোষণা দিল, যেমন আমি ঘোষণা দিচ্ছি যে আমি অনলাইনে, কেউ পড়তে চান আমি পড়াই পড়াই, কেউ আসলে আসেন। আমার এই কথা আপনারা বিশ্বাস করছেন, বিশ্বাস করে কি করছেন? আমার টাকা দিচ্ছেন। হ্যাঁ ভাই, কোর্স ফি কত? আমি দিচ্ছি মাসিক 1000 টাকা। 1000 টাকা দিচ্ছেন, দেওয়ার পর আমি কি করছি? টাকাটা রিসিভ করে মোবাইল বন্ধ। তাহলে কি হলো? কোনো ব্যক্তি কোনো কিছু ঘোষণা দিল, অপর পক্ষ তা বিশ্বাস করলো, করে কি করলো? কিছু দিল, দিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক আছে, এখন পরবর্তীতে যদি আমারে ধরা হয়, আমি আর এই ব্যাপারটা অস্বীকার করতে পারবো না। আমার যদি পুলিশ ধরে পড়ে, আমি আর অস্বীকার করতে পারবো না যে আমি অনলাইনে এটা করিনি। এটা হচ্ছে স্টোবেল হিসেবে কাজ করে। কথা বলছেন? এটা কি এটা দিয়ে কি করলো? সকল দালাল গুলি থামাই দিয়েছে। অনেকে দালালি করে যে তুই 50 লাখ টাকা দে, তুই 1 কোটি টাকা জমি আনার ব্যবস্থা করতেছিস। তাহলে ওই দালাল একটা মুখ দিয়ে ঘোষণা দিল, আপনি আপনি মতন আপনি কি করছেন? বিশ্বাস করতেন, লোভে পড়ে হইলো বিশ্বাস করতেন। বিশ্বাস করে ওই দালালে 50 লাখ টাকা দিয়েছেন। দালাল 50 টাকা লইয়া ওইটা একটা ম্যাজিক দিয়ে করতেন কি, গায়ে গায়েব হয়ে গেছে না। এই যে কোনো ব্যক্তি কোনো একটা কাজ করলো, আপনি বিশ্বাস করছেন, টাকা দিয়েছেন, কারণ আপনি ক্ষতিগ্রস্ত, আপনার কাম সারা। এখন ওই দালালের যদি আদালত ধরে, ওই দালাল পরে এটা অস্বীকার করতে পারবে না যে আমি ওর কাছ থেকে 50 লক্ষ টাকা নেইনি। এটা তার জন্য স্টপেল হিসেবে কাজ করবে। আদালত তার কথাই শুনবে না, মানে তারে আদালত বলবে না যে তুমি প্রমাণ করো যে তুমি 50 লাখ নেও নাই।
কারণ আদালতের স্টপেল হিসেবে কাজ করবে। বেটা তুই তো নিয়েছিসই, আবার প্রমাণের কি আছে? ও হাজার বুঝাইলেও আদালত আর কথাটা শুনবে না। এটাকে বলে স্টপেল। আমি আমার উদাহরণটা দিয়ে লাস্ট একবার দিচ্ছি। আমি আপনাদের আচ্ছা, মনে করি আমি অনলাইনে আপনাদের আপনাদের আমি কেমনে পাইছি, এই জুয়েল রানা সাহেব এদেরকে কেমনে পাইছি, আমি এই ছাত্রগুলির আমি পাইছি কেমনে? আমি ফেসবুকে একটা ঘোষণা দিছি যে ভাইয়েরা, আপনারা যারা অনলাইনে বার কাউন্সিল পরীক্ষা দিবেন, আপনারা আমার কাছে আসেন, আমি আপনাদের পড়াই। আসেন, আমি আপনাদের স্যার, আমি আপনাদের পড়াবো, আসেন। একটা ঘোষণা দিছি। আপনারা কি করছেন? এই ঘোষণায় বিশ্বাস করছেন, বিশ্বাস করে আপনি আমার টাকা দিচ্ছেন, বিকাশে, রকেটে, নগদে টাকা পাঠাইছেন। আর আমি কি করছি? টাকাটা লইলে সুন্দর করে মোবাইলটা কি করে দিছি? বন্ধ করে দিয়েছেন। আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আপনি কি করছেন? আদালতে মামলা করছেন। আপনি একজন দুইজন হলে মামলা করে না, কিন্তু কিছু মানুষ তো অবশ্যই মামলা করবে, যে কি ব্যাপার, এরকম টাকা খাইতেছে কেন? গিয়া মামলা করছে আমার বিরুদ্ধে। করার পরে পুলিশ আমার ঘাড় ধাক্কা দিয়ে ধরে নিয়ে গেছে। এখন আদালত আমাকে আর এই সুযোগ দেবে না যে তুমি প্রমাণ করো ওদের কাছে যে তুমি টাকা নেও নাই, কারণ ওটা স্টপেল হিসেবে কাজ করছে। কারণ তুই তো টাকা নিছোস, আবার প্রমাণের কি আছে? এটা কি বলা হয়? স্টপেল। এটা না থাকলে সব দালাল টাকা খাই, কিন্তু আমি নেই নাই, আমারে প্রমাণ দাও। আপনি এটা অস্বীকার করতে পারবেন না। আর অ্যাডমিশনে কি? অ্যাডমিশনে বলতেছে আচ্ছা আপনি ঘটনা দেখছেন, আপনি বলছেন জি দেখছি, এই বাধা হয়ে গেছে, এনার পরে না কইতে পারবেন না, আমি দিইনি। মানে স্বীকার করতে আপনারা তো চাপ দিয়া কেউ স্বীকার করেন, আপনি নিজের ইচ্ছায় স্বীকার করছেন। যেমন ক্রেতা বিক্রেতায় স্টোভের কাজ করে, শুনেন শোনেন, ক্রেতা বিক্রেতায় স্টোভের কাজ করে। যেমন দোকানদারে কইলো ভাই কাপড়টার দাম কত? কয় ভাই 500 টাকা। তারপর কইতেছে ভাই এটা 250 টাকা দেওয়া যায় না? কয় না ভাই 250 টাকা দিলে অনেক সমস্যা। ঠিক আছে, 250 টাকা দেওয়া যায় না, ঠিক আছে আপনি যান 300 টাকায় দেন। এই যে বিক্রেতা, যে দোকানদার যে আপনার মুখ দিয়ে কইলো 250 তে দেওয়া যায় না, 300 দেন, এরপরে কিন্তু দোকানদার ভুলেও কইবো না ভাই 350 টাকা দেন, কারণ সে মুখ দিয়ে একবার 300 পড়লে পালাইছে। এটা তার জন্য স্টপের বা বাধা হিসেবে কাজ করছে। পরীক্ষায় এটাই আসবে। কারণ আপনি বলছেন তো নিজের মুখে, কারণ আপনিই তো ধরবেন দিয়া ধর্মিয়া কি রকম ব্যবসা করেন, নিজের মুখে তো কইলেন 300 টাকায় দিবেন। এর অর্থ আপনার মতো দোকানদার কাছে নিমুই না, আপনি রাগের সাথে বাইরে দেবেন না। তুই তো নিজের মুখে স্বীকার করলে 300 দিবি, এর আবার অস্বীকার করছ কে? স্টপেল, এটা আশা করি বুঝতে পারছেন। 115তে স্টপেলের সংজ্ঞা, এগুলি না বুঝলে হয় না। স্টপ 116তে বলছে দুইটা সম্পর্ক স্টপেল, এক হচ্ছে বাড়িওয়ালা ভাড়াইটা, লাইসেন্স ও লাইসেন্স শেষ। 117তে বলছে তিনটা সম্পর্ক স্টপেল, বিনিময় চুক্তি প্রেরক, বেইলর বেইল। তাহলে স্টপেলের মোট সম্পর্ক কয়টা বলেন? স্টপেলের মোট সম্পর্ক 4টা। 4টা সম্পর্ক বলে স্টপেলের মোট সম্পর্ক কয়টা? 4টা। কিন্তু আপনি বুঝলে দেখেন এখানে লেখা আছে 5টা। 5টা কেন? ওই লাইসেন্স ও লাইসেন্স দুই জায়গায় আছে। এর একটা ট্রিক, 4 জায়গায় আছে, 4 স্থানে আছে, 4 স্থানে আছে। এই অনলাইনে যারা কইছে যে ইব্রাহিম লয়েস টু ফ্রড, এই যারা আছে যে ছাত্র এডি তো মানে পিডিএফ মেজে লিখতে পারতো এই কয়দিনে বাসায় আইয়া। ঠিক আছে, আমার ছাত্র আমার ফোনই দেয় না যে আমি আইছি, যে দরজার সামনে দাঁড়াই এই যদি মারতে আয় তো ফোন দিয়ে ঘাড়াইয়া যাইতে গা। ঠিক আছে, মজা করলাম। আচ্ছা দেখ, ইষ্ট বলে যে 4টা সম্পর্ক, 4টা সম্পর্ক, ঠিক আছে মাথায় রাখবেন। ইষ্ট বলে সম্পর্ক কয়টা? 4টা। 116তে 2টা, 117তে 3টা। খেয়াল করে দেখেন, লাইসেন্স ও লাইসেন্স দিয়ে 116তে আছে, 117তে লাইসেন্স ও লাইসেন্স দিয়ে আছে। তাহলে কি হলো? একটা কমন পড়ছে, বুঝলেন কিনা? তাহলে হবে কয়টা? 4টা। ইষ্ট বলে সম্পর্ক মোট কয়টা? 4টা। 117তে কি বলতেছে? শেষ আলহামদুলিল্লাহ কোন? এই তাহলে কি দাঁড়ালো স্যার এখানে? লাইসেন্সিং ডাটা গ্রহীতা আলহামদুলিল্লাহ দুইটাই এক কোন? জায়গা আছে। সবাই আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ কোন? আপনি কত আগায় গেছেন বুঝছেন? বুঝতেছেন? আপনি 10-11 রেডি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কোন? এইবার আসেন, এইবার আসেন, এটা ম্যাজিক দিই, ম্যাজিক দিলে শেষ। আপনার 11 শেষ। আলহামদুলিল্লাহ 11 শেষ। আলহামদুলিল্লাহ কোন? আল্লাহর হুকুমে আলহামদুলিল্লাহ কোন? আপনার 11 শেষ। এইবার আসেন, সাক্ষ্য আইনের গোড়া দিয়ে একটু পড়াই দেবো, আর নাই। আপনি কঠিন ধাপ সব শেষ, এখন খালি হাসবেন আর সাক্ষ্য আইনে বিদায় দিয়ে দেবেন। আর আমি 8টা বাজে ক্লাস শেষ করবো, 8:30 আধা ঘন্টা ব্রেক দিব। 8:30 থেকে বোর্ডে চলে আসবে, সিআরপিসি পড়াবো। 8:30 থেকে কয়টা বল? সিআরপিসি, সিআরপিসি জামিনটা বাকি আছে না? সিপিসি পড়াবো পরে, আগে আজকে সিআরপিসি। সিআরপিসি মাধ্যমে 7টায় তারপর সিপিসি সিআরপিসি আর টেন্ডেল পিসি বলছে। সিপিসি পড়াবো, সিআরপিসির পরে 1 ঘন্টা আগে সিআরপিসি পড়ায় 7টা আইনের ইতি টেকনা লই।
1 ঘন্টা পড়াইয়া 7টায় নয়, অনেকে গালাগালি করবে পরে, হ্যাঁ আপনি 7টা পড়ান, মানে দোষের তো শেষ নাই। কথা বুঝুন না, দোষের তো শেষ নেই। আগে 1 ঘন্টায় একটু শেষ করে নেবে 7টায়, যারা পুরান ছাত্র ওরা তো 7টাই পাইছে। আসলে তো স্যার শুধু জামি। জামিনটা শেষ করলেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। জামিন আছে আর রিভিশন আছে, আর 1 ঘন্টা সময় দিব। এরপরে আমরা আবার আধা ঘন্টাটা ব্রেক দিব, দিয়া সুন্দর করে আমরা দিওয়ানিটা ধরবো। দিওয়ানি আর এত বুঝাবো না, দিওয়ানিতে জাস্ট মাইরা যাবো গা, মাইরা কাম। দিওয়ানি রিসেন্ট পড়াইছি, আপনি জানেন দিওয়ানি রিসেন্ট পড়াইছি। সিআরপিসি পড়ানোর কিচ্ছু নাই, সিআরপিসি আপনাকে রানিং পড়াইছি। নতুন ছাত্ররা একদম সিআরপিসি নতুন পাইছে। এবার আসেন ইনশাল্লাহ, চলে আসেন সাক্ষ্য আইনের একদম প্রথম ধারায় থেকে। এই 40-এ সোনা 30 পাইতেই হবে আপনাদের, নাহলে কোনো মাফ নাই, কোনো ক্ষমা নাই। আপনাদের আমি কোনোভাবে মাফ করবো না। 40 আমি অনেক ভালো করে পড়াইছি আপনাদের, অনেক ভালো করে পড়াইছি। এই 40-এ 30 পাইলে সাইডে আপনি এমনি আস্তে আস্তে 20 লইয়া ওই পারে আইতে পারবেন। আচ্ছা লেখি, রেডি? আচ্ছা, সাক্ষ্য আইন পদ্ধতিগত আইন, আর কিছু পড়ার নেই। লেখেন সাক্ষ্য আইন পদ্ধতিগত আইন। বুলেটটা অন করেন, বুলেটটা অন করেন। আচ্ছা বুলেটটা অন করেন, লেখেন বুলেটটা অন করেন। সাক্ষ্য আইন পদ্ধতিগত আইন 1872 সালের 1 নম্বর আইন, 1 সেপ্টেম্বর 1872 সালে। লেখেন 3 আইনের প্রণেতা 3 জন। লেখেন সাক্ষ্য আইনের প্রণেতা কি? স্যার ফিট জেমস স্টিফেন, জেমস স্টিফেন। পিনাল কোড হচ্ছে লর্ড ম্যাকুলে। সুনির্দিষ্ট প্রতিকার হচ্ছে স্যার ওয়াইডলি স্টকস। পরীক্ষা দিয়েই দেবে যে 4,000 টাকা ফর্ম কেসে 1-2টা জায়গায় দেবো না। পাস করেন 20-25 পাইয়া তো করেন, মানে ফেল করলে করেন 20-25 পাইয়া ফেল করেন, মানে কিছু প্রশ্ন সহজ দেবেই। মানে 25 পর্যন্ত আপনার এত কষ্ট হবে না, 26 থেকেই দেখবেন যে আর টানতেছে না। আপনি 100টার মধ্যে 25টা এমনিই পারবেন, কিন্তু 26 দিয়ে আর মাথা কাজ করবে না। ঠিক আছে? আর 60-70টা প্রশ্ন থাকবে মোটামুটি, প্রথম 30টা থাকবে পানির মতো, পরের 50টা থাকবে মাঝামাঝি। অত সহজ না, কঠিনও না, পড়লেই পারা যায়। এই গেল 80টা, এই গেল 80টা। আর শেষের 20টা থাকবে আগুন, ওটা অ্যাডভান্স লেভেলে থাকবে। এইভাবে করে প্রশ্ন তৈরি করা হয়। আচ্ছা লেখেন সাক্ষ্য আইন কোথায় চলে? সারা বাংলাদেশের সকল দিওয়ানি ফৌজদারি আদালতে চলে। সাক্ষ্য আইন দিওয়ানি ফৌজদারি আদালতে প্রযোজ্য। সাক্ষ্য আইন 3 জায়গায় চলে না, সেনা, নৌ, বিমান। আমি পড়েছি 16টা ক্ষেত্র, কিন্তু আপনারা আপাতত 3টা ক্ষেত্রে পড়লেই চলবে। এটা রিটেনে পড়াবো 16 ক্ষেত্রে। মার্শাল লতে সাক্ষ্য আইন চলে না। দেখেন মার্শাল লতে সাক্ষ্য আইন চলে না। সুন্দর করে আদালত, আদালত বলতে বোঝায় জজ, ম্যাজিস্ট্রেট, বিচারককে বোঝায়, যারা শপথের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করে। পরীক্ষা আসবে সালিশকারী বিচারক নয়। এই যে সুন্দর করে গোল্লা আলু আলু দিয়ে রাখেন। ঠিক আছে? আদালত বলতে জজ ম্যাজিস্ট্রেট বোঝায়, যারা এই যে শপথের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করে, সালিশকারী বিচারক না। পারবেন? এবার আসলে ঘটনা বা ফ্যাক্ট, এই যে 3 দ্বারা ফ্যাক্ট। ফ্যাক্ট বলতে কি বোঝায়? ফ্যাক্ট বলতে এটা পরীক্ষা আসবে না, লিখে আসে। ফ্যাক্ট বলতে সবকিছু, কোনো কিছুর অবস্থা, কোনো কিছুর সাথে কোনো কিছুর সম্পর্ক, মানসিক পরিস্থিতি। ফ্যাক্ট বলতে বোঝায় সবকিছু, কোনো কিছুর অবস্থা, কোনো কিছুর সাথে সম্পর্ক, মানসিক পরিস্থিতি, শেষ। সাক্ষ্য বলতে বোঝায় কোনো বিষয় প্রমাণের জন্য। সাক্ষ্য বলতে বোঝায় কি? কোনো বিষয় প্রমাণের জন্য যে ব্যক্তি প্রকাশ্য আদালতে লিখিত বা মৌখিক ভাবে যে বক্তব্য দেয় তাকে সাক্ষ্য বলে। সাক্ষ্য আইনের সংজ্ঞা মানে 3 দ্বারা। পরীক্ষা লেখেন সাক্ষ্য আইনের সংজ্ঞা এলে কি লিখবেন? চোখ বুঝে 3 দ্বারা দিয়ে দেবেন, 3 সংজ্ঞা মানে 3 দ্বারা, সংজ্ঞা মানে 3 দ্বারা। আর ফৌজদারি সংজ্ঞা মানে কয় দ্বারা? 4 দ্বারা। মাথায় রাখেন জানি। ঠিক আছে? বার কাউন্সিল, তারপর দিওয়ানি, বার কাউন্সিল, দিওয়ানি, তামাদি। ঠিক আছে? এগুলি সব হচ্ছে কয় দ্বারা? 2 দ্বারা। আর এছাড়া কয় দ্বারা? 3 দ্বারা। এছাড়া একটা সংখ্যা কয় দ্বারা? 3 দ্বারা না 2 দ্বারা? এছাড়া একটা সুনির্দিষ্ট প্রতীকের সংখ্যা কয় দ্বারায়? 2 দ্বারায়। 2 দ্বারা। সাক্ষী কি? সাক্ষী মানে জীবিত ব্যক্তি, মরা মানুষ সাক্ষী হয় না। যিনি আদালতে হাজির হয় এবং অন্যের আদালতের অনুমতি নিয়ে আইনগতভাবে যে বিবৃতি দেয়। প্রাসঙ্গিক, এই যে লেখে ফেলেন, যুক্ত থাকে। একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার সম্পর্ক থাকে, কানেকশন থাকে, যুক্ত থাকে, সেটাকে বলা হয় প্রাসঙ্গিক ঘটনা। বুঝতে পারছেন? একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা যখন যুক্ত থাকে, মিল আছে, এটার সাথে এটার সম্পর্ক আছে, হ্যাঁ, এটাকে বলা হয় প্রাসঙ্গিক ঘটনা। প্রাসঙ্গিক ঘটনা প্রমাণিত যে ঘটনা একজন বিবেকবান ব্যক্তির কাছে। এবার লিখে ফেলেন, সুন্দর করে লেখেন। প্রমাণিত মানে সত্য, লেখেন প্রমাণিত, লেখেন সত্য। অপ্রমাণিত মানে মিথ্যা।
প্রমাণিত অপ্রমাণিত হচ্ছে সত্যও না মিথ্যাও না। যে ঘটনা এতটাই অস্তিত্ব সম্পন্ন এবং সত্য বলে মনে হয়, একটা বিবেকবান মানুষের কাছেও সেটা সত্য মনে হচ্ছে। যেমন কথা, মুরগিতে ডিম পারে, এটা মূর্খ অশিক্ষিত মানুষও জানে মুরগিতে ডিম পারে, তাহলে এটা সত্য ঘটনা। কইতেছে মৌমাছি থেকে মধু আসে, তাহলে এটা মূর্খ মানুষও তো পারবে, বুঝবে না মৌমাছি, মধু তো মৌমাছি দিয়ে আসে। তো এই ঘটনা একজন বিবেকবান মানুষের কাছে এটা সত্য মনে হয়, অস্তিত্ব সম্পন্ন মনে হয়। এটা হচ্ছে প্রমাণিত। অপ্রমাণিত মানে হচ্ছে এমন মিথ্যা যেটা সত্য না। ঠিক আছে, সরি, মিথ্যা প্রমাণিত, মিথ্যা প্রমাণিত মানে মিথ্যা লেখা, মিথ্যা প্রমাণিত মানে মিথ্যা প্রমাণিত। অপ্রমাণিত হচ্ছে সত্যও না মিথ্যাও না। যেমন কি খেয়াল করেন, মিথ্যা প্রমাণিত হচ্ছে একটা জিনিস মিথ্যা, এতটাই মিথ্যা যেটা বিবেকবান মানুষের কাছে মিথ্যা মনে হইতে আছে। যেমন একটা কথা কইতেছে, কয় কি কালকে আমার ষাঁড়টায় দুধ দিয়েছে কালকে, তো ষাঁড়ে দুধ দেয়, তাহলে এটা মিথ্যা, এমন মিথ্যা এটা মূর্খ মানুষও বোঝে এটা মিথ্যা কথা। মোরগে ডিম। হ্যাঁ, মোরগে ডিম দেয়, এই তো বুঝছেন। ঠিক আছে, কালকে সকালে একটা চা ধরছে, কি সুন্দর, সকালে নাকি চা ধরছে, মিথ্যা, এমন মিথ্যা যেটা বিবেকবান মানুষ, যেটা রিক্সাওয়ালা পর্যন্ত কয় ধর্মিয়া ফাইজলামি করে না আমার লাগে। আচ্ছা, এই গেল। অপমানিত মানে সত্য না মিথ্যা না। যেমন আপনার স্যারের কথা, স্যার যে বললো 110 দাগে আন ইনশাল্লাহ এটা ভাস হবে, এটা সত্যও না বা মিথ্যাও না। এটা বুঝবেন পরীক্ষার পরে, যে স্যার আপনি এটা কইছিলেন আইছে, কিন্তু এটা এখন অপমানিত, যে ধর্মী আপনি কি বার কাউন্সিলে গেছেননি, কিন্তু স্যারের এটা অনুমান এতটাই তীব্র যে ওইটা সত্যের কাছাকাছি যাচ্ছে। মানে এমন একটা জিনিস সত্যও না মিথ্যাও না, এটা অপমানিত। যেমন যেমন আমি বললাম বারবার যে আমার অনুমান দীর্ঘ ভাবে বলতেছে, শুনুন আমি এবার অনুমানটা বলে দিই, আপনারা পড়লে পড়েন, না পড়লে নাই। তামাদি এনে লিখে ফেলেন, তামাদি এনে অনুচ্ছেদ 150 থেকে 157, এখান থেকে একটা এমসিকিউ আসবে। তামাদি এনে 150 থেকে 157 একটা এমসিকিউ আসবে। নাম্বার 1, হম, ফৌজদারি আপিল, রিভিউ রিভিশন, দেওয়ানি ফৌজদারি, দুই জায়গা থেকে কমপক্ষে দুইটা এমসিকিউ আসবে। এই গেল 3 মার্ক, এই গেল আপনার 3 মার্ক। আমি বলে দিচ্ছি কয়েকটা। তারপর যে সাক্ষ্য আইনে, ওই যে পাবলিক ডকুমেন্ট প্রাইভেট ডকুমেন্ট একটা আসবে ইনশাল্লাহ। তারপর যে প্রাইমারি এভিডেন্স সেকেন্ডারি এভিডেন্স একটা আসবে ইনশাল্লাহ। মে প্রিজিউম শ্যাল প্রিজিউম কনক্লুসিভ ভিউ এখান থেকে একটা আসবে ইনশাল্লাহ। বার্ডেন অফ প্রুফ স্টপেল এখান থেকে একটা আসবে ইনশাল্লাহ। আমি তো 6-7টা আপনার মানে খুব সুন্দর করে বলে দিতে পারবে, কিন্তু আমি বলতে পারতেছি যে কোনটা আসবে। তাহলে ওইটা যদি পারতাম তাহলে আর 1,000 টাকা মাসিক কি রাখতাম না, তাহলে বলতাম যে দে 50,000 দেখ লয়ে যা, পার পার্সন 1 লাখ টাকা দাও নিয়ে যাও। ঠিক আছে, নেও দিয়ে নিয়ে যাও। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দলিল, দলিল সম্পর্কে বলা আছে ধারা 3-এ। দলিল হচ্ছে কি, এখানে কি বলছে, লাল ব্ল্যাক কালিতে বোল্ড করা, রেকর্ড করার উদ্দেশ্যে। দলিলের কাজ হচ্ছে একটা কোনো বস্তুর এইদিকে দেখান, কোনো একটা বস্তু, বস্তু বলতে এখানে কাগজ বুঝাইছে, কোনো একটা বস্তুর কোনো ক খ গ গ হ সরে অ সরে আ এ বি সি ডি আকার রসিকার 1 2 3 4 টিক চিহ্ন, হ্যাঁ, দাগ কমা দাড়ি সব লেখা থাকবে রেকর্ড করার উদ্দেশ্যে, সেটাকে বলে দলিল। দলিলের উদ্দেশ্য হচ্ছে রেকর্ড করা। পরীক্ষা আসবে এইটা আসবে, ডিজিটাল রেকর্ড একটি কি, উত্তর দলিল। উনি ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ মনে করছে ও প্রযুক্তিতে ঠিক মেরে আইব। কথা বলছেন, বার কাউন্সিল ভেরি দে আর ট্রিকি অন দেয়ার গেম। ডিজিটাল রেকর্ড ও মনে করবে এটা কি টেকনোলজি, ও প্রযুক্তিতে ঠিক মেরে আইব। ডিজিটাল রেকর্ড কি, একটা দলিল। এই লেখেন, ডিজিটাল রেকর্ড একটা দলিল, অনেকে টেকনোলজিতে ঠিক মেরে আইব, অনেকে সাক্ষ্যতে ঠিক মেরে আইব। হ্যাঁ, আপনি যদি আরেকটু মুরগি হন এজন লিখবে যে ক খয়ের কাছ থেকে, ঠিক আছে, একটা মোবাইল ফোনে কয়ের কথা খ রেকর্ড করলো, এখন এটা কি হিসেবে কাজ করবে। এক হচ্ছে প্রমাণ, ও অনেকে কমল যে পড়ে না কমল দেবে, হ্যাঁ প্রমাণিত হইলো, কারণ আমি তো বারবার রেকর্ড করছি, আমার বন্ধু কইছে আমার কাছে প্রমাণ আছে, ওই প্রমাণে ও টিপ মারবে। ও নাহলে করবে এটা আধুনিক, যেহেতু মোবাইল টোবাইল টিভি, ও করবে এটা একটা প্রযুক্তি। ও আরেকটা জায়গায় দিবে এটা একটা সাক্ষ্য, এটাও তো হইতে পারে। আরেকটা দেবে দলিল, মানে ওর 3টা মাথায় কাজ করবে। দলিলটা আল্লাহর কসম ওর মাথায় কাজই করবে না। দলিলটাও শব্দেও ভাববে না, পরীক্ষায় দলিলটাই আইব। ডিজিটাল রেকর্ড কি, একটা দলিল। আরেকটা কথা মাথায় রাখেন আমার ছাত্ররা, আপনারা কতজন আছেন, 49 জন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি পরীক্ষা হলে যেটা মানে কল্পনায় আইব না ওইটা রাখাইবেন, দেখবেন ওইটাই হবে। এটা একটা পাস করার বুদ্ধি, যেটা আপনার মনে হবে যে আল্লাহর কসম এটা তো আমার মাথায় আহি নাই, ওইটাই দেখাইবেন।
ওইটা কথা বুঝছেন? কথাটা কে বুঝবেন না, কোন হবা না কোন পরীক্ষা এলো তাই একটু অপশন আপনি একটাও বানান নেন, আপনি তো মাথা খাওয়ার 47-এ পরে আপনি আর কমনই নাই। যদি এরকম হয় যে 45-এর পরে ছাড়ার কমন নাই, ধুমসে দাগাইবেন, মানে আপনি ফেল কপালে আইয়া পড়ছে। এখন আপনি 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 আর ভয় পাইয়েন না, আপনি এখন যে দাগাইতে থাকবেন ধুমসে, মানে আপনি 30টার পরে আর পারতেছেন না, আপনি আর ডরাইয়েন না, আপনি এমনিও ফেল অমনিও ফেল, আপনি বাকি 70টা আল্লাহর হুকুমে দাগাই গেল। এটা হচ্ছে 5 ধর। ফেলকে কনফার্ম করো। হ্যাঁ, ওইটার মধ্যে আবার ভাগ্য লাগে আর যদি কাইন্দা কেটে না আল্লাহ 32-এ পরে আমি পারলাম না, তাহলে আপনি এমনিও ফেল অমনিও ফেল। আপনি যখন যখন চিন্তা করবেন শালার ফেল যখন করছি সব জায়গায় করবো, পুরো খাতা ধরিয়ে দেবো। পুরা খাতা ভরে দিব, ফেল যখন করছি শালা সব দেখাবো, মানে সব তখন দাগাইবেন। আর কোনটা দাগাইবেন, আর একটু থামেন, কোনটা দাগাইবেন? 4টে অপশন দেখেন, দাগাইবেন 2টা বেশি, একটু সিরিয়াসলি, যেটা আপনি পারেন একটা শিওর শর্ট, এটা দাগাইবেন। আর দ্বিতীয় হচ্ছে 4টে অপশন আপনি বুঝছেন ক খ কিয়ামতের আগে আর হবে না, ক আর খ দুইটার মধ্যে যে কোনো একটা হবে, ওগুলি সব দাগাইবেন, ঠিক আছে? মানে সব দাগাইবেন, সব দাগাইবেন, মানে যেইটার অপশনে ক আর খর মধ্যে যে কোনো একটা হইব, আপনি কাউরি আছেন ওইটা অবশ্যই দাগাবেন। ওরকম ধরনের 15টা প্রশ্ন আপনার হাতে এলো, 15টা দাগাইলে আল্লাহর উপরে দেখেন 8টা হয়ে গেছে গা, হয়ে আছে। 8টা হয়ে গেছে, 7টা হয়ে গেছে, কাটাকাটি করে আপনি লেভেলে থাকতে পারবেন। আর যদি কপালে আর যদি কপালে এরকম হয়, আর যদি কপালে এরকম হয় 32টা বার আর মাথা কাজ করতেছে না, আল্লাহর কসম সব দাগাইবেন, এক কারণ দাগাইছি 100, আল্লাহর উপরে ভরসা, দেখবেন যে কমল করতে সব, ঠিক আছে? কোনো ভয় নাই, স্যারের কাছে পড়ছেন মানে কমন পড়ে মানে সব দাগাইবেন। আরে মিয়া পড়ছেন কমন তো করবোই, এটা তো জাস্ট সান্ত্বনা দিলাম, ঠিক আছে? আবার আরেকটা কথা কই, আবার এক্সাইট হয়ে যায় না কেউ যদি 60-70টা দাগাই ফেলান কারেক্টের মতো, 65-র পরে আর দাগাইয়েন না, দাগাইয়েন আবার যদি একদম শিওর থাকে যে স্যার আল্লাহর নামে সত্য, আমি শিওর স্যার এটাই সত্য, তাহলে আবার দাগাইয়েন। আবার অনেকে 60-70টা ভাই এমন খুশি হয়েছে, এক্সাইটে বাকি 30টা লাগাইছে, ওই 30-এর নেগেটিভ আর 50 পেতেইস, ও 70টা হচ্ছে 70টা পরে ঘরে মিলে যায় 65টা হয়েছে। কোনটা? না এরকম জীবন হইব না, তাহলে না, দাগে হবে না। না। আপনি আপনি যেটা যত বড় ব্রেনি হন 5% 5% হুম না হুম হবে না। যত মেধাবী আচ্ছা, হোক, আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন, এবার আসেন। হ্যালো, না, আমার কথা হবে না। শুনতে পাচ্ছেন? কেউ রাগ করেন না, কেউ রাগ করেন না। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হইলে তো রেজাল্ট আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছেন? কেউ রাগ হইেন না, কেউ রাগ হইেন না আমার কথা, হ্যাঁ আমার কথা কেউ রাগ হইেন না, ঠিক আছে? ইনশাল্লাহ কেউ রাগ হইেন না আমার কথা। আচ্ছা ঠিক আছে, শোনেন, আপনি যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে, খেয়াল করেন, ধারা 3-এ বলা আছে ফরেনসিক সাক্ষ্য। ফরেনসিক সাক্ষ্য কি? লিখে রাখেন, চুল, রক্ত, বীর্য, দেহের অঙ্গ, ডিএনএ, হাতের ছাপ, আঙ্গুলের ছাপ, চোখের রেটিনা, পায়ের ছাপ, দেহের অঙ্গ, সম্পূর্ণ দেহ ইত্যাদি কি ফরেনসিক এভিডেন্স। আচ্ছা, ফরেনসিক 45-এ কতে পড়ছে? 45 ফরেনসিক এভিডেন্স এই যে পরীক্ষা আসবে, ফরেনসিক ফরেনসিক এভিডেন্সের উদ্দেশ্য কি? অপরাধীর সাথে যে যোগ সংযোগ স্থাপন করা, সেটা খুঁজে বের করা, অপরাধ ও অপরাধীর মাঝে যে যোগ সংযোগ সেটা খুঁজে বের করা। এইবার আছে ধারা 5, খালি পড়বেন আর শেষ পড়া। এই লেখেন ধারা 5 থেকে সাদা খাতায় লেখেন, আদালতে 2টা জিনিস কি প্রাসঙ্গিক, এক হচ্ছে বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়, শেষ। পরীক্ষা লিখে রাখেন, ধারা 6-তে বলা আছে রেস দেশটি, এই কমেন্টে লেখেন রেস দেশটি কয় ধারায় আসবে, রেস দেশটি 6 ধারায়, লিখে বলেন রেস দেশটি। রেস দেশটি মানে হচ্ছে সেম ট্রানজাকশন, একই বিষয়, লিখে বলেন একই বিষয় বা সেম ট্রানজাকশন, কমেন্টে লেখেন রেস দেশটি মানে কি, সেম ট্রানজাকশন বা একই বিষয়, 6 ধারা। একই কাজের অংশ হিসেবে যে বিষয় প্রাসঙ্গিক সেটা প্রাসঙ্গিক, একই কাজের অংশ হিসেবে যে সমস্ত বিষয় আছে সবগুলি প্রাসঙ্গিক, কথা বুঝছেন? আমরা এখানে যে কয়জন আছে, একজন সিপিসি পড়তে আছে, একজন পিনাল কোড পড়ে, একজন এসআরএক পড়ে, একজন বার কাউন্সিল পড়তেছে, যে যে সাবজেক্ট সবাই একটা জায়গায় মিল, সবাই বার কাউন্সিল পরীক্ষা। এটা হচ্ছে রেজিস্ট্রি, কথা বুঝছেন? 6 ধারাতে কয় রেজিস্ট্রি, কয় ধারায় আছে কমেন্টে লেখেন, 6 ধারায় আছে রেজিস্ট্রি। এবার লেখেন 7 ধারায়, কারণ প্রভাব পরিমাণ আদালতে প্রাসঙ্গিক, কয় ধারায় আছে লিখে বলেন 7 ধারা, শুধু লেখেন রেজিস্ট্রি 6, 7 লেখেন শুধু, কারণ প্রভাব পরিমাণ শুধু 7 লেখেন, এগুলি জানেন আপনি প্রাসঙ্গিক, 7 লেখেন, কারণ প্রভাব পরিমাণ ছোট্ট করে লিখে রাখেন, পরীক্ষা আইব। 8 লেখেন
মোটিভ, ইন্টেনশন, প্রিভিয়াস কন্টাক্ট, সাবসিকুয়েন্ট কন্টাক্ট। শুধু আটে লেখেন ইচ্ছা, ছোট করে লেখেন ইচ্ছা, অভিপ্রায়, প্রস্তুতি, ইচ্ছা, অভিপ্রায়। প্রস্তুতি, পূর্ববর্তী আচরণ, পরবর্তী আচরণ। এতটুকু লিখে রাখেন 8 ধারা, এটা প্রাসঙ্গিক। 9 ধারায় লিখে বলেন টিআই প্যারেড, লেখেন টিআই প্যারেড কয় ধারায় আছে? রেস দেশটি 6 ধারায়, টিআর প্যারেড 9 ধারায়। লেখেন টিআই প্যারেড কয় ধারায় আছে? 9 ধারায় আছে। শুধু এখানে লেখেন, শুধু এখানে লিখে ফেলেন কি কোন ঘটনার ব্যাখ্যা, এই লেখেন ব্যাখ্যা, ব্যাখ্যা, ঘটনার ব্যাখ্যা, শুধু লেখেন, শুধু লেখেন ঘটনার ব্যাখ্যা। ছোট্ট করে শিখবেন। 6 ধারায় লিখবেন রেস দেশটি, একই কার্য, প্রাসঙ্গিক। 7 ধারা কারণ প্রভাব পরিমাণ, প্রাসঙ্গিক। 8 ধারা ইচ্ছা, প্রস্তুতি, পূর্ববর্তী পরবর্তী কাজ, প্রাসঙ্গিক। 9 ধারায় ঘটনার ব্যাখ্যা, প্রাসঙ্গিক। কি 1 সেকেন্ডে পারা যাবে না? 1 থেকে 30 রিভিশন। ঘটনার ব্যাখ্যা কি? প্রাসঙ্গিক। 9 ধারা। 10 ধারা লেখেন কমন ডিজাইন। কোনটা? টিআই ওর ক্লিয়ার করা যাবে না। টিআই প্যারেড হচ্ছে অপরাধী শনাক্তকরণের পদ্ধতি। ঠিক আছে। 9 ধারা। 10 ধারা হচ্ছে কমন ডিজাইন। লেখেন কমন ডিজাইন, কমন ডিজাইন বা একই অভিপ্রায় লিখে ফেলেন। কমন ডিজাইন, এই কমন ডিজাইন সাক্ষ্য হয়নি আছে 10 ধারায়, আর পেনাল করে আছে 34 ধারা, দুইটাই পরীক্ষা আইছে। কমন ইন্টেনশন আমরা যেটা কম পেনাল করে, যেটা বলি যে পেনাল কোডে, হ্যাঁ ওইটাই কমন ডিজাইন, একই নাম, খালি দুইটা দাইস আলাদা। এখানে হচ্ছে একই নকশা আর ওইটা একই উদ্দেশ্য, একই জিনিস। দেখেন কমন ডিজাইন প্রাসঙ্গিক। পেনাল কোডে যেটাকে আমরা বলি সাধারণ অভিপ্রায়, ধারা 34 কমন ইন্টারেস্ট, এটাও প্রাসঙ্গিক। মাথায় রাখবেন এই কথাটা। 11 ধারায় বলা আছে যা অমিল, যে সমস্ত বিষয় অমিল তাহাই প্রাসঙ্গিক। 11 ধারায় শুধু লেখেন অমিল, ক্লিয়ার, কোন ঘটনা অমিল, তাহলে এটা প্রাসঙ্গিক। এই 11 ধারায় লেখা আছে পিল অফ আলিবাই, হ্যাঁ লিখে বলেন পিল অফ আলিবাই। পিল অফ আলিবাই কততে বলা আছে? এটাকে বলা হয় অজুহাত, অজুহাত, বাংলায় এটা এই অজুহাত। পিল অফ আলিবাই কত ধারায় আছে? 11তে আছে। 12তে লেখেন দেওয়ানি ক্ষতি, 12তে লেখেন শুধু দেওয়ানি ক্ষতি, দেওয়ানি ক্ষতি, ছোট ছোট করে লেখেন দেওয়ানি ক্ষতি প্রাসঙ্গিক। আর পারবেন না ইনশাল্লাহ। তারপর লেখেন অধিকার প্রথা প্রাসঙ্গিক 13তে, 12 কি স্যার? দেওয়ানি ক্ষতি, এই যে অধিকার প্রথা 13তে লেখেন প্রাসঙ্গিক। 14তে লেখেন 14 গোষ্ঠী, শারীরিক মানসিক অবস্থা, ছোট্ট করে লেখেন শারীরিক মানসিক অবস্থা, শারীরিক মানসিক অবস্থা কি? প্রাসঙ্গিক। 14 ধারা পরীক্ষা আইব সাক্ষ্য আইনের কত ধারায় শারীরিক মানসিক অবস্থা প্রাসঙ্গিক? ধারা 14। শোনেন বার কাউন্সিল প্রশ্ন তো করে, আবার প্রশ্ন করার সময় এইটাও খেয়াল করে, এটাও ওরা দেখে যে পৃষ্ঠা বেশি লাগতেছে কিনা। তাহলে প্রশ্ন এমন সময় দিলে ছোট ছোট, যাতে অল্প পৃষ্ঠায় অনেক কিছু করা যায়। কথা বুঝতে পারছেন? এই ধরেন 15 ধারা, 15 ধারায় বলতেছে 15 ধারায় হচ্ছে অ্যাক্সিডেন্টাল ইন্টেনশন, ইন্টেনশনাল লেখেন আকস্মিক ও ইচ্ছাকৃত। 15 ধারায় লেখেন আকস্মিক ও ইচ্ছাকৃত, আকস্মিক ও ইচ্ছাকৃত, আকস্মিক ও ইচ্ছাকৃত, ও ইচ্ছাকৃত, আকস্মিক ও ইচ্ছাকৃত। ইংলিশে যেটা শিখলাম অ্যাক্সিডেন্টাল এন্ড ইন্টেনশনাল, মানে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে কিছু একটা করে 15 ধারায় তার প্রাসঙ্গিক। কেউ যদি, কেউ যদি দুর্ঘটনাবশত কিছু একটা করে সেটা 15 ধারায় প্রাসঙ্গিক। 16তে লেখেন রীতি, 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 কোর্স অফ বিজনেস, ইংলিশটাও শিখে রাখেন। রীতি বা কোর্স অফ বিজনেস ছোট্ট করে লিখে রাখেন, কোর্স অফ বিজনেস, এটা আদালতের কাছে প্রাসঙ্গিক। রীতি বা কোর্স অফ বিজনেস আদালতের কাছে প্রাসঙ্গিক। পরীক্ষা আসলে দিওয়ানি ক্ষতি কততে প্রাসঙ্গিক? দিওয়ানি ক্ষতি কততে প্রাসঙ্গিক? 12তে। 12তে পারবেন না ইনশাল্লাহ। 13তে কি আছে? 13তে আছে অধিকার প্রাসঙ্গিক। 14তে আছে মানসিক অবস্থা প্রাসঙ্গিক। 15তে আছে কি আকস্মিক ও ইচ্ছা প্রাসঙ্গিক। ঠিক আছে। রীতি বা রীতি প্রাসঙ্গিক কততে? 16তে। 17তে লেখেন, এই তো 17তে বলছি অ্যাডমিশন, স্বীকারোক্তির সংজ্ঞা। এখানে অ্যাডমিশন কনভেনশন থেকে একটা এমসিকিউ আসবে, লিখে রাখেন অ্যাডমিশন কনভেনশন থেকে একটা এমসিকিউ আসবে। আমি তো কত বলে ওটা কম্পিউটার টাইপিং মিসিং করছে। আচ্ছা ওটা আবার দ্বিতীয়বার আবার ছাপাইছে। আচ্ছা দেখেন খেয়াল করেন, শোনেন একটা বই বানাইলে ওটা 100 200 500 বার চেক করা লাগে, আর ওই চেক করলে দিই রিল মারে, মানে ওই ডেলি একটা দিতেছি এইটাও উঠছে না। কথা বুঝেন না? আমি যে দিতে পারছি আল্লাহর রহমতে ওয়াদারে কে দিত কপাল। আচ্ছা দেখেন অ্যাডমিশন, অ্যাডমিশন হলো একটা বক্তব্য, পরীক্ষা আসবে অ্যাডমিশন কি? পরীক্ষা আসবে সাক্ষ্য প্রমাণ নাকি অ্যাডমিশন হচ্ছে একটা বক্তব্য। স্যার কোন সাবজেক্ট পড়াচ্ছেন? আল্লাহ আপনি কি আছেন?
এটা সাক্ষ্য আইন পড়াচ্ছি, সাক্ষ্য আইন কোন সাবজেক্ট? আচ্ছা, সাক্ষ্য আইন পড়াচ্ছি। এরপরে পড়াবো সিআরপিসি। সিআরপিসি 8:30 9টার দিকে পড়াবো। 1 ঘন্টা সিআরপিসি পড়ায় শেষ করব। আর ব্রেক দিব না, একটা তামা দিয়ে একটা দিমানি ধরবো। 1 ঘন্টা শুধু সিআরপিসি পড়ায় সিলেবাস আগে শেষ দিয়ে রাখবেন। সিলেবাস শেষ, ওই একটু বাকি আছে এখানে। আচ্ছা, খেয়াল করেন। এইবার লিখে ফেলেন, এই পরীক্ষা লিখে ফেলেন। অ্যাডমিশন কোথায় প্রযোজ্য? এই যে যারা পুরান ছাত্র না, আপনারা তো মাঝারি, যারা একদম পুরান আমার গোড়া দিয়ে পাইছে, ওরা কিন্তু এখন খালি মজায় আছে। ও সব পড়ানো শেষ, মানে ওরা আমার প্রত্যেকটা কথার কিওয়ার্ড ধরতে পারে। ঠিক আছে, ওরা পুরো মজায় আছে। দিওয়ানি মুকদ্দমায় অ্যাডমিশন প্রযোজ্য। দিওয়ানি মুকদ্দমায় কি প্রযোজ্য? অ্যাডমিশন প্রযোজ্য। আর ফৌজদারি মামলায় কি প্রযোজ্য? কনফেশন প্রযোজ্য। লিখে ফেলেন, দিওয়ানি মুকদ্দমায় অ্যাডমিশন প্রযোজ্য, ফৌজদারি মুকদ্দমায় কি প্রযোজ্য বলেন? কনফেশন প্রযোজ্য। এবার লেখেন ওই 31 লিখে রাখছি রে শোনা, এই যে পরীক্ষার প্রশ্ন ফাঁস লিখে রাখেন। 31 লিখে ফেলেছি। অ্যাডমিশন স্টপেল হিসেবে কাজ করে, লিখে ফেলেন, গোল্লা দিয়ে রাখেন। অ্যাডমিশন স্টপেল হিসেবে কাজ করে। অ্যাডমিশন কি হিসেবে কাজ করে? স্টপেল হিসেবে কাজ করে। লিখে ফেলেন 18। 4 শ্রেণীর ব্যক্তি অ্যাডমিশন দিতে পারে। পরীক্ষা আসবে। 1, যে কোনো পক্ষগণের প্রতিনিধি, মামলার বিষয়বস্তুতে যার স্বার্থ আছে, যার নিকট থেকে শর্ত অর্জন হয়েছে। এগুলি বুলেটটা দেখবেন না, দাগাইবেন। আর কি পড়াবো আমি? ঠিক আছে, 20 দ্বারাই আছে। এই দেখেন, তৃতীয় পক্ষ থেকে তথ্য, এটা লিখে রাখেন, এটা পরীক্ষা আসবে। তৃতীয় পক্ষ থেকে তথ্য অ্যাডমিশন হিসেবে গণ্য হবে। লিখে ফেলেন, তৃতীয় পক্ষ থেকে তথ্য। ধারা 20 কমেন্টও কেউ করে না যে বুঝতেছে না, কি বোঝে না। তৃতীয় পক্ষ থেকে তথ্য, আপনারা কি বুঝতেছেন? হ্যালো, কঠিন লাগতেছে? তৃতীয় পক্ষ থেকে তথ্য অ্যাডমিশন হিসেবে গণ্য। 20 দ্বারা একটু বলেন না, কমেন্ট করেন না। তৃতীয় পক্ষ থেকে তথ্য কি হিসেবে গণ্য? অ্যাডমিশন হিসেবে গণ্য। পারবেন ইনশাল্লাহ? একটু লেখা 20 দ্বারা স্টার দিয়ে রাখেন। তৃতীয় পক্ষ থেকে স্টার দিয়ে রাখেন, লিঙ্কি চান। তৃতীয় পক্ষ থেকে তথ্য অ্যাডমিশন হিসেবে গণ্য। আবার 31 দ্বারা একটু স্টার দিয়ে রাখেন, অ্যাডমিশন স্টপেল হিসেবে কাজ করে। আমরা হচ্ছে সারা মানুষ, কিছুই বুঝি যে আমি যদি পরীক্ষা করতাম এগুলি আমি দিতাম, তাহলে আমাগুলোকে হ্যাগো অত অমিল না। কথা বুঝলেন? হ্যারো এক বই, আমারও একই বই। কথা কি বুঝছেন কিনা? তো খেয়াল করেন, অ্যাডমিশন 19 দ্বারা লেখেন, 19 লেখেন। অ্যাডমিশন সর্বদা কার বিরুদ্ধে দিতে হয়? নিজের বিরুদ্ধে দিতে হয়। লিখে ফেলেন, অ্যাডমিশন সবসময় নিজের বিরুদ্ধে দিতে হয়। আমি অনেক ভালো, এটা কেউ মানবে না। হ্যাঁ, নিজের অর্জন কইবেনি। যখনই কুমা আমি অনেক খারাপ, তখনই মানবে। যদি বলে আমি চোর না, কেউ বিশ্বাস করে না। কোন চোর স্বীকার করেন? আর যখনই কুমা আমি কালকে চুরি করছি, সবাই বিশ্বাস করবে। তাহলে অ্যাডমিশন সর্বদা নিজের বিরুদ্ধে দিতে হয়। 19 দ্বারা বলা আছে, দেন। চা গরম দিবা, ঠান্ডা বানিয়ে গেছে। অ্যাডমিশন চিনি কমেছে। অ্যাডমিশন সর্বদা নিজের বিরুদ্ধে দিতে হয়। অ্যাডমিশন সর্বদা কি দিতে হয়? নিজের বিরুদ্ধে। 19 দ্বারা বলা আছে। ইংলিশে লেখেন, an admission is always self harming। লেখেন, an admission is always self harming। লেখেন, an admission is always self harming। ইংলিশ মাইরে দিব একটা, মাইরে দিয়ে বলবে অ্যাডমিশন সর্বদা নিজের বিরুদ্ধে দিতে হয়। 19 দ্বারা বলা আছে। এইবার লেখেন, 21 দ্বারাকে বলা হয় 19-এর ব্যতিক্রম। অ্যাডমিশন নিজের বেলা খাটে 3 ক্ষেত্রে। 19 দ্বারা বলা আছে, অ্যাডমিশন ইজ অলওয়েজ সেলফ হার্মিং। অ্যাডমিশন সর্বদা নিজের বিরুদ্ধে দিতে হয়। এবার লেখেন, 21 দ্বারাকে বলা হয় 19-এর ব্যতিক্রম। পরীক্ষা আসবে, অ্যাডমিশনের ব্যতিক্রম কোন দ্বারা? তখন লিখবেন 21 দ্বারা। লেখা রাখেন, নিজের পক্ষে বললেও হবে। অ্যাডমিশন হবে 3 ক্ষেত্রে। মৃত্যুকালীন ঘোষণা, মরার সময় একটা কিন্তু কয়ে গেছেন। এমন শারীরিক মানসিক অবস্থা যখন মিথ্যা বলা অসম্ভব। আর তৃতীয় হচ্ছে, যে সকল বিষয় স্বীকারোক্তি প্রাসঙ্গিক না, অন্য ক্ষেত্রে প্রাসঙ্গিক। এই 3টা জিনিস মাথায় রাখেন। তাহলে অ্যাডমিশনের সংজ্ঞা কত দেওয়া আছে? 17তে। অ্যাডমিশন হচ্ছে একটা বক্তব্য। ঠিক আছে, অ্যাডমিশন হচ্ছে বক্তব্য যা কোনো দেশকে ইঙ্গিত দেয়। এই কথা দেখেন, 17তে যান, আবার 17তে যান। অ্যাডমিশন হচ্ছে একটা বক্তব্য যা কোনো ঘটনাকে ইঙ্গিত দেয়। এই যে কিসকে ইঙ্গিত দেয়? ঘটনাকে। অনেকে লাগে প্রমাণ দিয়ে দিবে, প্রমাণ। ওই সাক্ষ্য আইন লিখে দেবে, সাক্ষ্য কি ইঙ্গিত? আইন তো সাক্ষ্য দিয়ে, সাক্ষ্য তো দাগ, শেষ, মাইনাস হয়ে গেছে। তাহলে অ্যাডমিশন হচ্ছে এমন একটা ঘটনা যা কোনো সাক্ষ্যকে কি করে? ইঙ্গিত করে। অ্যাডমিশন হচ্ছে এমন একটা ঘটনা যা কোনো সাক্ষ্যকে ইঙ্গিত করে। অ্যাডমিশন হচ্ছে এমন কোনো ঘটনা যা কোনো সাক্ষ্যকে ইঙ্গিত করে। পারবেন না ইনশাআল্লাহ? অ্যাডমিশন হচ্ছে এমন একটা বক্তব্য, অ্যাডমিশন হচ্ছে এমন একটা বক্তব্য যা কোনো সাক্ষ্যকে ইঙ্গিত করে। অ্যাডমিশন ইজ এ স্টেটমেন্ট which inference the fact of a case। একটা ঘটনাকে কি করে? একটা ঘটনাকে ইঙ্গিত দেয়। এটা বারবার। অ্যাডমিশন দেওয়ানিতে প্রযোজ্য, কনফেশন কি ফৌজদারিতে প্রযোজ্য। পারবেন না ইনশাআল্লাহ?
দেওয়ানি কার্যাবিধির আদেশ 12 লেখেন, আদেশ 12তে অ্যাডমিশন বলা আছে, লেখেন দেওয়ানি কার্যাবিধির আদেশ 12তে অ্যাডমিশন বলা আছে। আচ্ছা লিখে ফেলেন। তাহলে অ্যাডমিশনের সংখ্যা কততে আছে সাক্ষ্য আইনে? লেখেন 17 থেকে 23, 17 থেকে 23 প্লাস 31, 31 এ বলা আছে অ্যাডমিশন সর্বদা স্টপেল হিসেবে কাজ করে, লেখেন স্টপেল হিসেবে কাজ করে। যদি এমন একটা সিস্টেম, যদি এমন, আচ্ছা মজা করতেছে কিছু কেউ মাইন্ড করেন না, যদি এমন একটা সিস্টেম থাকতো যে কেউ দেহে ঢুকিয়ে গিয়ে বার কাগজ পরীক্ষা দিতে পারতাম, যে কত টাকা দিবি কন্ট্যাক্ট কর, কয় টাকা দিবি তোর দেহে ঢুকিয়ে যাবো, ঢুকিয়ে গিয়ে আমি বৃত্তবারটা করে আবার আমার নিজের দেহে বেরোতাম, তা কত মজা হয়েছে। তাহলে এখানে অনেক ছাত্র আছে, এক দুজন তো রাজি হয়েছে, স্যার আপনি আমার, হ্যাঁ তো স্যার তাহলে আপনি আমার দেহতে ঢুকিয়ে যান, ঢুকিয়ে গিয়ে পিলিটা দিয়ে আসেন, ঠিক আছে যত টাকা লাগে স্যার আমি দিব, আপনার যত লাগে, আপনি আমার খালি অ্যাডভোকেটটা বানায় দেন, তাহলে দেখছেন যে কয়টা দেখে ঢুকতাম, বেশি না সিজনের নাম যদি একটা লোকের হইলেই হইতো, একটা ঢুকতে পারলেই হইতো, তাহলে আর তো প্রতিষ্ঠানে চালান লাগতো না। বলতাম যে পিলির পাস করে দেবো 3 লাখ দে, রিটার্নে দিয়ে আরো 3 লাখ, ঠিক আছে ভাইবা যদি আরো 1 লাখ, 7 লাখ টাকা কন্ট্রাক্ট দা, অ্যাডভোকেট 7 লাখ টাকা। সরি সরি মজা করছি, মজা একটু মজা করবো না, একটু মজা করবো না বলেন। আচ্ছা 8 দ্বারা, 8 দ্বারা বলা আছে, ঠিক আছে 4 শ্রেণীর ব্যক্তি, মাঝে মাঝে মন চায় যে এত পড়ছি আপনার গুলোকে, 18। আচ্ছা মাঝে মাঝে মন চায় যে আমিও একটা ফর্ম ফিল আপ একটু করি আর একটা দেই, 21 চলে তো 18 হইল। আবার আবার গোড়া দিয়ে ধরছি না, একটু রিভিশন দিতেছি, অ্যাডমিশন শেষ তো। তো খেয়াল করেন 4 শ্রেণীর ব্যক্তি যে কোনো পক্ষের বৈধ প্রতিনিধি, মামলার সংশ্লিষ্ট কোনো ব্যক্তি, ওকে এরা পারবেন ইনশাল্লাহ। 20 দ্বারা আসবে পরীক্ষা, লেখেন তৃতীয় ব্যক্তির তথ্য অ্যাডমিশন হিসেবে গণ্য, লেখেন তৃতীয় ব্যক্তির তথ্য অ্যাডমিশন হিসেবে গণ্য, পরীক্ষা এরা আসবেই। 19 এলাকায় অ্যাডমিশন নিজের বিরুদ্ধে দিতে হয়, 21 আছে নিজের বিরুদ্ধে দেওয়া, নিজের পক্ষেও দেওয়া যায় 3 ক্ষেত্রে। তবে পরীক্ষা আসবে স্বীকারোক্তির ব্যতিক্রম কোথায়, স্বীকারোক্তির ব্যতিক্রম কোনটি বলেন? ধারা 21। এবার 22 দ্বারা লেখেন মৌখিক স্বীকৃতি, ওরাল অ্যাডমিশন 2 জায়গায় দেওয়া যায়, দলিলের সত্যতা এবং এটা মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। 22 দ্বারা মৌখিক স্বীকৃতি, ওরাল অ্যাডমিশন দলিল প্রমাণের ক্ষেত্রে দেওয়া যায়, ওইটা কি দলিলের সত্যতায় মৌখিক স্বীকৃতি দলিলের ক্ষেত্রে মৌখিক স্বীকৃতি দেবে কিসে? সত্যতা প্রমাণে, আর এটা ওইটা আগের জায়গা সেকেন্ডারি এভিডেন্স হিসেবে কাজ করবে। 22 কথা বলতে ডিজিটাল রেকর্ডও কি দলিলের খাঁটিত্ব প্রমাণে কাজ করবে। 23 বলা আছে অ্যাডমিশন দেওয়ানি মামলায় প্রযোজ্য, লেখেন ঠিক আছে ব্যতিক্রম হচ্ছে পক্ষগণের মধ্যে চুক্তি হয়েছে তখন সেটা প্রযোজ্য না, এটাকে বলা হয় প্রিজুডাইস, লিখে ফেলেন প্রিজুডাইস, প্রিজুডাইস পক্ষগণের মধ্যে চুক্তি হলে অ্যাডমিশন কাজ করে না, প্রিজুডাইস, প্রিজুডাইস, প্রিজুডাইস জিইউডিআইসি, প্রিজুডাইস, প্রিজুডাইস লেখেন প্রিজুডাইস, চুক্তি হলে কাজ করে, লেখেন 24 দ্বারা লেখেন এইবার আসেন দোষ স্বীকারোক্তি, লিখে ফেলেন দোষ স্বীকারোক্তি, পরীক্ষা আসবে দোষ স্বীকার 3, এটা ফৌজদারি মামলায় চলে, অততে সিআরপিসি লেখেন, সিআরপিসি 164 364 লিখে ফেলেন, এটা 3 কারণে নষ্ট হয়, প্রমিস ইনডিউসমেন্ট এন্ড থ্রেট, প্রতিজ্ঞা প্রলোভন হুমকিতে অ্যাডমিশন কনফেশন নষ্ট হয়ে যায়, প্রতিজ্ঞা প্রলোভন হুমকিতে কনফেশন নষ্ট হয়ে যায়। এবার লেখেন এটা মুখস্থ রাখেন, এটা মুখস্থ রাখেন 24 ধারাটা মুখস্থ রাখেন, 24 ধারাটা মুখস্থ রাখেন। কনফেশন একটি বক্তব্য যা ফৌজদারি মামলায় প্রযোজ্য, অ্যাডমিশন একটি স্বীকারোক্তি একটি বক্তব্য যা দেওয়ানি মামলায় প্রযোজ্য, যা কোনো ঘটনাকে ইঙ্গিত করে, এইটা আমি পারতেই হবে আপনাকে, এখান থেকে প্রশ্ন একটা আসবেই। 24 লিখবেন কনফেশন 3 কারণে নষ্ট হয়, কয় কারণে? 3 কারণে, প্রতিজ্ঞা প্রলোভন হুমকি, পারবেন না ইনশাল্লাহ, 3 কারণে নষ্ট হয়। 24 25 লেখেন পুলিশের দেওয়া কনফেশন গ্রহণযোগ্য না, একটা ঠাডা মুখস্থ দেন, ঠাডা লেখেন, ঠাডা লেখেন, ঠাডা মুখস্থ লেখেন। 25 লেখেন এটা 100% লেখেন পুলিশের দেওয়া কনফেশন গ্রহণযোগ্য না, পুলিশের সামনে করবেন আমি খুন করছি হাতে রক্ত, পুলিশ যতই কান্দুক আদালত আর গ্রহণ করবে না, পুলিশের নিকট দোষ স্বীকারোক্তি গ্রহণযোগ্য না। আরে একটা প্রশ্ন মানে আসার মতো প্রশ্ন, একটা তুললে দিলে কি হয়, কার নিকট দোষ স্বীকারোক্তি গ্রহণযোগ্য না? পুলিশ আর আদালত, আর্মি, পিপি, পুলিশ। 26 লেখেন পুলিশ কাস্টডিতে পুলিশের নিকট বক্তব্য গ্রহণযোগ্য না, সিআরপিসি কি আপনার? হ্যাঁ সিআরপিসি তে পড়াইছি। আচ্ছা 26 লিখে ফেলেন পুলিশ কাস্টডিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোষ স্বীকারোক্তি গ্রহণযোগ্য না, পুলিশ মানে পুলিশ যদি
পুলিশ কাস্টডিতে পুলিশের সামনে যদি দোষ স্বীকারোক্তি করেন গ্রহণযোগ্য না, কিন্তু ম্যাজিস্ট্রেট যদি উপস্থিত থাকে, পুলিশ কাস্টডিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোনো কিছু স্বীকার করলে সেটা গ্রহণযোগ্য। দেখেন, পুলিশ কাস্টডিতে ম্যাজিস্ট্রেটের উপর উপস্থিতিতে দোষ স্বীকার করলে গ্রহণযোগ্য। 25, 26 ঠাড়া মুখস্থ, 27 ঠাড়া মুখস্থ। পুলিশ যতটুকু আলামত পাবেন, আলামত মানে ইনফরমেশন, লিখে ফেলেন ইনফরমেশন, পুলিশ যতটুকু আলামত পাবেন ততটুকু গ্রহণযোগ্য। যেমন পুলিশ বলো মাননীয় আদালত ও খুন করছে, এই ওই খুনের চাকু, তাকান, আপনারা তাকান, পুলিশ বলতো যে মাননীয় আদালত এই রনি খুন করছে, এই হাই দেখেন রক্তাক্ত চাকু। তা পুলিশ বলতো যে তুমি যে খুন করছে এই কথাটা আবার মানলাম না, এটা 25-এ কাটা গেছে, কিন্তু এই যে চাকু দিত চাকুটা, এই আলামতটা 27 হিসেবে গ্রহণযোগ্য। পুলিশ বলছে মাননীয় আদালত ও খুন করছে, এই চাকু, পুলিশ বলতো আদালত বলতে থামেন, আপনি যে বললেন যে খুন করছে এটা 25 দ্বারা কাটা গেছে, কিন্তু আপনি যে আলামত দিলেন রক্তাক্ত চাকু, এই 27, এই চাকুটা গ্রহণযোগ্য। এবার লিখে ফেলেন, প্রলোভন, প্রলোভন, প্রতিশ্রুতি, হুমকির প্রভাব সম্পূর্ণ দূর হওয়ার পরে 28-এ লেখেন ফুললি রিমুভ, লিখে ফেলেন ফুললি রিমুভ, সম্পূর্ণ দূর হওয়া, এটা বুঝলি 28 দ্বারা লেখেন ফুললি রিমুভ, সম্পূর্ণ দূর হওয়া 28 দ্বারা লেখেন ফুললি রিমুভ। এই বুলেটটা দেখেন, প্রলোভন, প্রতিশ্রুতি, হুমকির প্রভাব সম্পূর্ণ দূর হওয়ার পরে কি হবে, দোষ স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে। আবার লেখেন প্রলোভন, হুমকি, প্রলোভন, প্রতিশ্রুতি, হুমকির প্রভাব সম্পূর্ণ দূর, মানে মাথা থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলার পর যদি কিছু বলে তখন সেটা প্রাসঙ্গিক হবে। উদাহরণ একটা দিই তাহলে মাথায় ঢুকবে, উদাহরণ দিই, পুলিশে কইছে তুই দোষ স্বীকার না করলে তোর মাইরে ফেলাম, পুলিশ হুমকি দিছে, এখন যদি আসামি তো আমি খুন করছি, এটা আর গ্রহণযোগ্য হবে না। পুলিশ পরে কি করছে, হুমকি কোনো খেলেন না, পুলিশ পরে কি করছে, বেটারে ওই বেটারে আবার চা খাওয়াইছে, কয়টা চুমা দিছে, কয়টা সিগারেট টিকেট খাওয়াইছে, সোনা বাবু দাদু তোমার তো আমি হুমকি দিছি, বাবা তুমি এটা ভুলিয়া যাও। তোমার নিজের মন থেকে যদি স্বীকার করো, করো না না, এইবারে বেটা মন থেকে কিছু স্বীকার করছে, তাহলে সেটা গ্রহণযোগ্য। কথা কি বলছো? পুলিশ করে আবার 25-এ গেছেন গা, ধরেন পুলিশ বার, পুলিশে আনছি গিয়া, ধরেন ম্যাজিস্ট্রেট একটা হুমকি দিয়েছে যে বেটা তুই স্বীকার না কর, তুই কি আমার পাওয়ার জন্য তোর কিন্তু আর যাবজ্জীবন দিয়ে দেবো একটা। অথচ এই ভার্চুয়াল ম্যাজিস্ট্রেট ক্ষমতাই আছে 5 বছরের দিলে এই যাবজ্জীবনের, যার উপরে যে পারে আর কি। ফুললি রিমুভটা বোঝাচ্ছে 28-এ, সে ম্যাজিস্ট্রেট বলতেছে, তুই যদি দোষ স্বীকার না করো তোর মেরে ফেলাম, একেবারে মেরে ফেলাম, একটা হুমকি দিছে, এখন বেলা যদি দোষ স্বীকারও করে আর সেটা গ্রহণযোগ্য না। কিন্তু পরে কি আছে, মেয়েছেড়া এটা চা খাওয়াইছে, একটু আদর ভালোবাসা দিছে, একটু ঘোরাই হয়ে আনছে, এবার বাবা তোর যে আগে যে কইছি হুমকি দিছি ওটা ভুলিয়া যা তুই, তোর যদি মন চাই দোষটা স্বীকার কর, নাহলে করার দরকার নাই। এবার যদি দোষ স্বীকার করেও তাহলে সেটা গ্রহণযোগ্য, বুঝছেন কিনা? মানে ওর আগে যে ভয়টা দূর করার পরে ও দোষ স্বীকার করলে গ্রহণযোগ্য। 28-এ ফুললি রিমুভ। আর 29-এ বলা আছে প্রলোভন, হুমকি, গোপনে প্রতিশ্রুতি, প্রতারণা, সতর্ক না করলেও দোষ স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে না। খালি পড়ার কাম বুঝে যান, এটা পরীক্ষা আইব না, এটা রিটেনে আছে। এবার 30 নাম্বারটা আসবে, 100% লিখে রাখেন। 30 নাম্বারটা আছে সাক্ষ্যয়ের 30 দ্বারা, আর দণ্ডবিধির লেখেন 38। সাক্ষ্যয়ের ধারা 30, দণ্ডবিধির কত, 38 লেখেন জয়েন্টলি লায়াবল। একই অপরাধের একাধিক ব্যক্তি সম্মিলিতভাবে বিচার হলে একজন আসামি দোষ স্বীকার করলে অন্যজনের জীবন শেষ। একই অপরাধে একাধিক ব্যক্তি একই কারাগারে বিচার হলে, একই আদালতে বিচার যদি হয়, একাধিক 4 বন্ধু মিল্লা, ধরেন 5 বন্ধু মিলে কি করছে, ডাকাতি করতে গেছে, এই 5 বন্ধুই দোষী স্বীকার হয়েছে, একই অপরাধ 5 জন ডাকাতি করছে, একই আদালত, একাধিক ব্যক্তি একই অপরাধ ডাকাতি, একাধিক ব্যক্তি 5 জন, একই আদালত দায়রায় বিচার চলতেছে, একজন আসামির দোষ স্বীকারোক্তি অন্যজন আসামির বিরুদ্ধে সাক্ষী হিসেবে কাজ করে। পরীক্ষা আসবে একজনের দোষ স্বীকারোক্তি অন্যজনের কি হিসেবে কাজ করবে, প্রমাণ, বিচার, বিচার ঘটনা, নাকি সাক্ষ্য হিসেবে কাজ করে, সাক্ষ্য হিসেবে কাজ করবে। এটাকে বলা হয় অ্যাকমপ্লিস উইথ অ্যাকমপ্লিস। 143 সাক্ষ্য আইনে ধারা 33 বলা আছে অ্যাকমপ্লিস, অ্যাকমপ্লিস দুষ্কর্মের সহযোগী। দুষ্কর্মের সহযোগী কত ধারায় আছে, 133 লিখে রাখেন, লিখে পারেন দুষ্কর্মের
দুষ্কর্মের সহযোগী ব্যক্তি একজন যোগ্য সাক্ষী। লিখে রাখেন, দুষ্কর্মের সহযোগী ব্যক্তি একজন যোগ্য সাক্ষী। বুলেটের 133-এ যান, 133-এ যান, লেখা আছে দুষ্কর্মের সহযোগী ব্যক্তি একজন যোগ্য শাস্তি, মানে সাক্ষী। সাক্ষী। এবার 114 খতে যান, 114 খতে যান। গুরুত্বপূর্ণ বিষয়ে সমর্থন ছাড়া সহযোগী অপরাধী সাক্ষী বিশ্বাসযোগ্য না। গুরুত্বপূর্ণ বিষয়ে সমর্থন ছাড়া মানে প্রমাণ ছাড়া। তিনজন যদি একটা অপরাধ করে, একজন বলছে আমি দেখছি যে আমরা সবাই খুন করছি, তাহলে এতে কি হবে? ভালো মানুষও ভেসে যাবে। তখন আদালত বলছো না, এই মানুষের তো মিথ্যা সাক্ষীও তো ফাঁসি হয়ে যেতে পারে। তখন আদালত কি করলো? ওই 133-এর কথা রিভার্স করলো, করার পরে 114 খতে বলতেছে যে না, দুষ্কর্মের খালি কথা সাক্ষী নিলেই হবে না, ঘটনার সাথে মিলাইতেও হবে। মানে ওনার কথা যদি ঘটনার সাথে মিলে তাহলে গ্রহণযোগ্য, গুরুত্বপূর্ণ বিষয় যদি সমর্থন করে তাহলে বিশ্বাসযোগ্য, নইলে না। কথা কি বুঝতে পারছেন? এবার লেখেন করবোরেটিং উইটনেস কততে আছে? 156-তে। এতটুকু পড়েন। এই 32-33 থেকে প্রশ্ন আসবে, দেখে নেন। 32-33-তে প্রশ্ন আসবে, আমি অনেক ভালো করে পড়াইছি আপনাকে। লেখেন চার শ্রেণীর ব্যক্তির 8 ধরনের বক্তব্য প্রাসঙ্গিক। লেখেন 32-এ। 8 ধরনের বক্তব্য প্রাসঙ্গিক। 4 শ্রেণীর ব্যক্তির 8 ধরনের বক্তব্য কি প্রাসঙ্গিক? মৃত ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, শারীরিক মানসিকভাবে অক্ষম ব্যক্তি, যাকে সাক্ষী হিসেবে হাজির করা ব্যয়বহুল। 4 শ্রেণীর ব্যক্তি, দাঁড়ান রেজিস্টার নিতেছি, দাঁড়ান। 4 শ্রেণীর ব্যক্তি এতটাই 4 শ্রেণীর ব্যক্তি এতটাই পাওয়ারফুল যে আদালত তাদের হাজির করতে পারে না। এক, যে মৃত ব্যক্তি যে মারা গেছে, আদালতের কোন আইন এরা মানবে? মৃত ব্যক্তি আদালতে হাজির হতে পারবে না, এত এত ক্ষমতাবান। দ্বিতীয়, যে নিখোঁজ, হারাই গেছে, পাওয়া যাচ্ছে না। তৃতীয়, যে শারীরিক মানসিকভাবে অক্ষম, আদালত হাজির করতে পারবে না। 4 নম্বর, যে আমেরিকা থাকে, এর আমেরিকাতে আনতে আনতে 3 লাখ টাকা খরচা, যাকে হাজির করা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। এই 4 শ্রেণীর ব্যক্তিকে হাজির করা যায় না, কিন্তু তাদের 8 ধরনের বক্তব্য প্রাসঙ্গিক। লিখে ফেলেন, এটা মুখস্থ রাখবেন, ঠাটা মুখস্থ। এই 32 ধারা থেকে একটা এমসিকিউ অবশ্যই আসবে। 32-33 দেখেন, মৃত্যুকালীন ঘোষণা কততে বলা আছে? লেখেন 32-এর 1। দ্বিতীয়, নিয়মিত লেখা ডায়েরি 32-এর 2। 3, স্বার্থ বিরোধী বক্তব্য। স্বার্থ বিরোধী বক্তব্য কি? এটার সাথে কথা সম্পর্ক, ধারা 19। লেখেন, ওই যে অ্যাডমিশন সবসময় নিজের বিরুদ্ধে লেখা হয়, লিখে ফেলেন। তারপর লেখেন অধিকার ও প্রথা, কততে পড়ছিলেন? 14-তে। মিলাই রাখেন। কোনো কিছুর সাথে সম্পর্ক, কোথায় পড়ছিলেন? 50-এ পড়ছিলেন, 50। মনে আছে? পারিবারিক বিষয়, এটা সামনে পড়বেন, লিখ মনে। দলিলে লিখিত বক্তব্য, কোন অনুভূতি, লেখেন 14, ধারা 14। এই কয়টা অংশ খুবই প্রাসঙ্গিক, লিখে ফেলেন। এই 8টা খুবই প্রাসঙ্গিক, পাশাপাশি ধারাটাও লিখে রাখেন। এবার লেখেন 33-এ লেখা আছে 5 ধরনের ব্যক্তি, মানে 32-এর 4 জন আরো একজন যোগ হয়েছে। এই 5 ধরনের ব্যক্তির বক্তব্য 3 শর্তে আদালতে প্রাসঙ্গিক। 33-এ লেখেন। 32-এ লেখা 4 ধরনের ব্যক্তির বক্তব্য আদালতে 8টি ক্ষেত্রে প্রাসঙ্গিক। 4 ধরনের ব্যক্তি কি? মৃত ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, শারীরিক মানসিকভাবে অক্ষম ব্যক্তি, যাকে হাজির করা ব্যয়বহুল। এই 4 ধরনের ব্যক্তি 8 ধরনের বক্তব্য। 32-এর 1-এ আছে মৃত্যুকালীন ঘোষণা, 32-এর 2-তে নিয়মিত লেখা ডায়েরি, 32-এর 3-এ আছে স্বার্থ বিরোধী বক্তব্য, 32-এর 4-এ আছে অধিকার প্রথা, 32-এর 5-এ আছে কোনো কিছু সম্পর্ক, 32-এর 6-এ আছে পারিবারিক বিষয়, 32-এর 7-এ আছে দলিলে লিখিত বক্তব্য, 32-এর 8-এ আছে অনুভূতি সংশ্লিষ্ট বিষয়। খাতায় এগুলি লিখতে হবে, এটি খাতায় লিখতে হবে, না মনে থাকবে না। মৃত্যুকালীন ঘোষণা কততে বলা আছে? ধারা 32-এর 1। আপনি 32 শিক্ষা গেছেন, হইল না? 32-এর 1। স্বার্থ বিরোধী বক্তব্য লেখা আছে। এবার লেখেন 33-এ 5 শ্রেণীর ব্যক্তির বক্তব্য আদালতে 3 শর্তের প্রাসঙ্গিক। 5 শ্রেণীর ব্যক্তির বক্তব্য আদালতে 3 শর্তে প্রাসঙ্গিক। ওই আগের 4 জন আরেকজন যোগ করবেন, যে বিবাদী যাকে লুকিয়ে রেখেছে। ওই আগের 4 জন লোকে আরেকটা যোগ করবেন, বিবাদী যাকে লুকিয়ে রেখেছে। 3 ধরনের বক্তব্য, 3টা শর্ত কি? তার বক্তব্য আগের আর পরে মিল থাকতে হবে। 3 হচ্ছে একই পক্ষ হইতে হবে এবং তাকে জেরা করার সুযোগ দিতে হবে অপর পক্ষকে। এই 3টা জিনিস মাথায় রাখতে হবে। 3টা শর্ত পূরণ করতে হবে, যে বক্তব্য আগে পরে আর কুলায় না, আরেকটু কুলাইতে হবে, আরেকটু আছে, বেশি নেই, আরেকটু আছে, এটা রিভিশন দিলে হয়ে যাবে। আরেকটু আছে 10টা মিনিট, একটু সময় দেন। আর নাই, আর নাই, আর নাই, শেষ। কঠিন অংশ শেষ। এবার লিখে 34 দ্বারা লেখেন নিয়মিত লেখা ডায়েরি প্রাসঙ্গিক।
34 লেখেন নিয়মিত লেখা ডায়েরি, এবার ওই সাইডে যান, এই যে নিয়মিত লেখা ডায়েরি 34 লিখেছেন, নিয়মিত 34 লেখা আছে, নিয়মিত বুলেটটা দেখেন, আপনারা কুলাইবে না কেন? আর সরকারি কর্মচারী এই কথা আমি কমু যে আমার কুলাইতেছে না, নিয়মিত লেখা ডায়েরি প্রাসঙ্গিক লিখে ফেলেন। এবার লিখে ফেলেন সরকারি কর্মচারীর দায়িত্ব প্রাসঙ্গিক। 35 36 লেখেন ম্যাপ চার্ট পরিকল্পনা প্রাসঙ্গিক। শুধু যদি ম্যাপ চার্ট হয় তাহলে কিন্তু, শুধু যদি ম্যাপ চার্ট হয় তাহলে কিন্তু মেপ রিভিউ, আর সরকারি ম্যাপ চার্ট হলে সেলফ রিভিউ। 7 নাম্বার লেখেন এই যে পাবলিক, 37 লেখেন পাবলিক নেচার, যেমন ইংল্যান্ডের কোন রায় আদালতের কাছে প্রাসঙ্গিক। 38 লেখেন বিদেশি আইন প্রাসঙ্গিক। 39 লেখেন দলিল বই ডিজিটাল রেকর্ড প্রাসঙ্গিক। 40 লেখেন এই দেখেন সাক্ষ্য আইনের 40 ধারায় রেস জুডিকাটা বলা হয়েছে, লেখেন সাক্ষ্য আইনের 40 ধারায় কি বলা আছে? রেস জুডিকাটা। আর 500 ধারা আছে, এরপর সাক্ষ্য আইন শেষ। আর একটু ধরেন, লেখেন রেস জুডিকাটা কয় ধারায় আছে, একটু কমেন্ট করেন। 5 ধারায়। আচ্ছা মেশাল নাম কেন আপনি বোঝেন নাই? ম্যাপ চার্ট যদি হয়, ম্যাপ চার্ট সাধারণ ম্যাপ চার্ট তাহলে কিন্তু নেট রিভিউ, আর যদি সরকারি ম্যাপ চার্ট হয় আদালত সেটা সেলফ রিভিউ হিসেবে গণনা করবে। আর দেখেন সাক্ষ্য আইনের 40 ধারা রেস জুডিকাটা লিখে ফেলেন, সাক্ষ্য আইনের 40 ধারা রেস জুডিকাটা, জুডিকাটা সাক্ষ্য আইনের 40 ধারা রেস জুডিকাটা, এছাড়া একটা 29 ধারা রেস জুডিকাটা, তা দেওয়ানির আছে 11 ধারা রেস জুডিকাটা, সিআরপিসির 403 হচ্ছে রেস জুডিকাটা লিখে ফেলেন। কত কত স্যার লেখতে জানেন? শোনেন সাক্ষ্য আইনের 40 ধারা রেস জুডিকাটা, এটা কিসের? রায়ের। তারপর হচ্ছে এছাড়া একটা রেস জুডিকাটা, এটা কিসের? চুক্তির। আমার দেওয়ানির স্যার এখন কত নাম্বার? 29 ধারা 29 নম্বর সেফটি। চুক্তির রেস জুডিকাটা। দোবারা 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 রেস জুডিকাটা মানে হচ্ছে দোবারা, দুবার দোবারা দোষ, দোবারা দোষ। দেওয়ানির হচ্ছে মোকদ্দমা সুট ধারা কত? 11, আর সিআরপিসি হচ্ছে 403, এটা হচ্ছে অপরাধ, মামলা। এটা শাস্তি, এটা শাস্তি, এটা শাস্তি। কোনটা স্যার? 11 ওটা মামলা সিআরপিসি, আর সিআরপিসি হচ্ছে শাস্তি 403। এবার শোনেন, এবার শোনেন আমার কথা শোনেন। আহ সাক্ষ্য আইনের 40 ধারায় রেস জুডিকাটা বলা আছে, কত ধারায়? সাক্ষ্য আইনের 40 ধারায় রেস জুডিকাটা বলা আছে কি ক্ষেত্রে? রায়ের ক্ষেত্রে, রায়। এছাড়া একটা 29 ধারায় রেস জুডিকাটা বলা আছে চুক্তির। দিওয়ানি কার্যাবিধির 11 ধারায় বলা আছে মোকদ্দমা সম্পর্কে, সুট সম্বন্ধে রেস জুডিকাটা। আর 403-এ বলা আছে অপরাধের শাস্তি সম্পর্কে। পারবেন না ইনশাল্লাহ? অবশ্যই আপনারা পারবেন ইনশাল্লাহ। এখানে লেখা আছে একটি রায় তখন প্রাসঙ্গিক হবে যখন রায়টি দ্বিতীয় মামলা করতে বাধা দেবে। এবার আছে 44, শুধু একটা আছে, লেখেন কোন রায়ে যদি প্রতারণা পাওয়া যায়, ষড়যন্ত্র পাওয়া যায়, তখন ওই রায় বাতিল, ওই রায় বাতিল, নতুন করে মামলা করা যাবে। শেষ। আলহামদুলিল্লাহ বলেন, সাক্ষ্য আইন শেষ। এখান থেকে মিনিমাম 10 আমার ছাত্র এমনিই পাইবো। আলহামদুলিল্লাহ, এই যে আবার ক্লাস করছে এমনিই পাইবো। আলহামদুলিল্লাহ। এবার একটু আমার রিকোয়েস্ট মানেন, 1 থেকে 44 শুধু একটা বার একটু ঝালাই দিয়ে যাই, নাহলে আমার সব শ্রমটা বৃথা। যাইটা যাই দেখেন 8:30 বাজে, আর 6টা মিনিট আছে, একটু বার ঝালাই দিয়ে দিচ্ছি। আল্লাহর হস্তে আমার একটু সময় দেন, আর 8:30 বাজে 5 মিনিট দিই, আধা ঘন্টা ব্রেক দিন, 9টার মধ্যে চলে আসবেন। ঠিক আছে? একটা বার দিই, প্লিজ 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 প্লিজ, নাহলে আপনাদের পরিশ্রমটা বৃথা হয়ে যাবে। প্লিজ একটু দিই, প্লিজ 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 একটু দেন, একটু দেন, একটু দেন, একটু দেন, মেট প্লিজ, ইউর অনার মেট প্লিজ, আমাকে একটু দেন, একটু দেন, একটু দেন। আচ্ছা লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন। লেখান। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, শুধু শোনা লেখেন। 5 থেকে আপনারা পেজ নেবেন 5 থেকে। লেখেন সাক্ষ্য হিসেবে দুইটা ক্ষেত্রে আদালতে প্রমাণ করা যায়। বিচার্য বিষয় প্রাসঙ্গিক, বিচার্য বিষয় প্রাসঙ্গিক 5 ধারা, বিচার্য বিষয় প্রাসঙ্গিক। 6 ধারায় বলা আছে রেস দৃষ্টি, রেস দৃষ্টি একই কার্য। 7 ধারায় বলা আছে, এবার আছে সব প্রাসঙ্গিক, 6 থেকে গেলে প্রাসঙ্গিক, সব প্রাসঙ্গিক, এইভাবে লিখবেন। 6 ধারা একই কার্য, রেস রেস দৃষ্টি প্রাসঙ্গিক। 7 ধারা কারণ প্রভাব পরিমাণ প্রাসঙ্গিক। 8 ধারা মোটিভ ইন্টেনশন প্রিভিয়াস কন্ডাক্ট সাবসিকুয়েন্ট কন্ডাক্ট, ইচ্ছা প্রস্তুতি পূর্ববর্তী আচরণ পরবর্তী আচরণ 8 ধারায় প্রাসঙ্গিক। 9 ধারায় আসে একই ঘটনা প্রাসঙ্গিক, ঘটনার ব্যাখ্যা প্রাসঙ্গিক। এটা হচ্ছে টিআই প্যারেড। 9 ধারায় কি? টিআই প্যারেড। 10 ধারায় হচ্ছে কমন ডিজাইন বা পেনাল করে বলা হয়েছে 34 সাধারণ অভিপ্রায় আদালতে প্রাসঙ্গিক। 11তে আছে কোন ঘটনা অমিল প্রাসঙ্গিক। 11তে বলা আছে পিল অফ আলিবি, পিল অফ আলিবাই, এটা কত আছে? 11তে। 12তে হচ্ছে দিওয়ানি ক্ষতি প্রাসঙ্গিক। 13তে অধিকার প্রাসঙ্গিক, অধিকার প্রথা প্রাসঙ্গিক। 14তে শারীরিক মানসিক অবস্থা প্রাসঙ্গিক।
15তে হচ্ছে আকস্মিক ও ইচ্ছা প্রাসঙ্গিক, 16তে হচ্ছে রীতি বা কোর্স অফ বিজনেস প্রাসঙ্গিক, 17তে আছে দোষ স্বীকার বা স্বীকারোক্তি একটা বক্তব্য যা দেওয়ানি ক্ষেত্রে চলে কোনো ঘটনাকে ইঙ্গিত করে। ওকে, 31 ধারা পরীক্ষায় এবার প্রশ্ন আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দোষ স্বীকারোক্তি অবশ্যই কি স্টপেল হিসেবে কাজ করে, কি হিসেবে? স্টপেল হিসেবে কাজ করে। পরীক্ষা আইলে যদি না পারেন, আমি তো জানো আপনার লগে দেখি কি অবস্থা হয় আপনার। আবার পড়ছে বাংলা স্কুলে। আচ্ছা, দোষ স্বীকারোক্তি। দোষ স্বীকারোক্তি 4 ক্ষেত্রে, 4 শ্রেণীর ব্যক্তি দোষ স্বীকার করে। যে কোনো পক্ষের বৈধ প্রতিনিধি, মামলার বিষয়বস্তুতে স্বার্থ আছে যার, সত্য অর্জন করেছে, 4 শ্রেণীর ব্যক্তি দোষ স্বীকার করতে পারে। এবার 20 নম্বর ধারা পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। এই 31 আর 20 এর মধ্যে একটা বলবো ইনশাআল্লাহ। তৃতীয় শ্রেণীর তৃতীয় পক্ষের দেওয়া তথ্য দোষ স্বীকারোক্তি হিসেবে গ্রহণযোগ্য। তৃতীয় পক্ষ থেকে তথ্য গ্রহণের এটা কি? তৃতীয় পক্ষের তথ্য স্বীকারোক্তি হিসেবে গণ্য। থার্ড পার্টি। 21, 29, 19 বলা আছে অ্যাডমিশন সর্বদা নিজের বিরুদ্ধে দিতে হয়। অ্যাডমিশন সর্বদা নিজের বিরুদ্ধে দিতে হয়। অ্যাডমিশন সর্বদা নিজের বিরুদ্ধে দিতে হয় 19 বলা আছে। 21 বলা আছে কি নিজের পক্ষেও দেওয়া যায় 3 ক্ষেত্রে। মৃত্যুকালীন সময় শারীরিক মানসিক এমন অবস্থা মিথ্যা বলা সম্ভব না, আর হচ্ছে স্বীকারোক্তি যে প্রাসঙ্গিক না এমন বিষয়। খালি বুলেট দেখবেন পড়বেন। 22 বলা আছে মৌখিক স্বীকারোক্তি 2 ক্ষেত্রে দেওয়া যায়, দলিল সত্যতা প্রমাণে দেওয়া যায় এবং মৌখিক স্বীকৃতিটা মাধ্যমিক হিসেবে কাজ করে। এবার হচ্ছে এই 22 কথা বলা আছে ডিজিটাল রেকর্ড শুধু খাঁটিত্ব বা সত্যতা প্রমাণের জন্যই মৌখিক স্বীকারোক্তি গ্রহণযোগ্য। মানে ডিজিটাল রেকর্ডের ক্ষেত্রে মৌখিক স্বীকারোক্তি শুধুমাত্র দলিলের সত্যতার জন্য গ্রহণযোগ্য। এবার 23 বলা আছে অ্যাডমিশন সব সময় মানে স্বীকারোক্তি সব সময় দেওয়ানি মামলায় চলে, তবে উভয় পক্ষের চুক্তি যদি হয়, প্রিজুরাইজ হয়, যে তোমার সাথে চুক্তি করলাম খবরদার এটা বলবা না, তাহলে আর চলবে না। আমি এর টাকা দিছি যে 10,000, খবরদার এই কথাটা কেউ কবি না, প্রিজুরাইজ এখন আর হবে না। 34 ধারায় বলা আছে কনফেশন ফৌজদারি মামলায় চলে। কনফেশন 3 কারণে নষ্ট হয়: প্রতিজ্ঞা, প্রলোভন, হুমকি। পুলিশের দেওয়া কনফেশন গ্রহণযোগ্য না। 25 পুলিশ কাস্টডিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোষ স্বীকার করলে গ্রহণযোগ্য। 27 পুলিশ যতটুকু আলামত পায় ততটুকু গ্রহণযোগ্য। 28 ফুললি রিমুভড, আগে ভয় ভীতি সব দূর করতে হবে তাহলে প্রাসঙ্গিক। 30 লেখেন একই অপরাধ একাধিক ব্যক্তি একইভাবে বিচার হলে একজনের বক্তব্য আরেকজনের সাক্ষ্য হিসেবে কাজ করবে। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাকমপ্লিস, দুষ্কর্মে সহযোগী। 133 বলা আছে দুষ্কর্মে সহযোগী একজন যোগ্য সাক্ষী। 114 খতে বলা আছে 114 খ, একটু লিখে রাখেন 114 খ। এরা বলছে যে দুষ্কর্মের ব্যক্তি একটা যোগ্য সাক্ষী, ঠিক আছে, কিন্তু ওনার কথার সাথে যদি প্রমাণে না মেলে কোনো লাভ নাই। পুলিশ আপনার ধরছে, ধরার পর বলতেছে খুন করছস কেন, তখন আপনি বললেন কি, ভাবলেন যে আমি তাহলে খুন যখন করছি আজকে না কালকে তো ধরা খামুই, এলাকা আমার একটা শত্রু আছে, ওর নামটাও লাগাইয়া দিই, তাহলে ও মরবে, এটাই ভালো, এইটাও ভালো। তখন আপনি কি করছেন, ওই শত্রুর নামটাও কইয়ে দিয়েছেন। তাহলে এখন কি হলো, আপনার এই বক্তব্য ওই লোকের ভাসি হয়, কারণ এটা তো অন্যায় হয়ে যাবে। যে আপনি যে সত্যি কইতেছেন গ্যারান্টিটা কি? 133 বলছে দুষ্কর্মে সহযোগী যোগ্য সাক্ষী, আপনি কইছেন এও খুন করছে, এ তো ঘরে ঘুমাই রইছিল, পুলিশ জানে হেরেও লয়ে গেছে আপনার কথায়, হেরে ফাঁসি হইলে অন্যায় না? তখন সাক্ষ্য আইন বললো হায় হায় করলাম কি, আর একটু সংশোধনী লাগবে, আইন তো বানাই লেগেছি, কাটাও যাইবে না। তখন 114 খ আনছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন 114 খ আনছে, এটা তো পরীক্ষা আইবো আপনাদের এবার। 114 খ বার কাউন্সিলের পরীক্ষা কানও খোলা রাখা লাগে, আশেপাশে কি অপরাধ, এই রামিসা হত্যার বিচার অ্যাডমিশন কনফিউশন থেকে এবার কোশ্চেন আসবে। ঘটনার সাথে মিল দেখায়ও কি হয়, প্রশ্ন হয়। তবে গুরুত্বপূর্ণ এই পরীক্ষা 114 খ লিখে রাখেন, গুরুত্বপূর্ণ বিষয়ে সমর্থন ছাড়া কি বিশ্বাসযোগ্য হবে না। আবার 156 বলছে প্রাসঙ্গিক বিষয়ের সাথে মিলাইয়া রাখতে হবে, এটাকে বলা হয় 156 করবোরেটিং এভিডেন্স, আত্মপক্ষ সমর্থনের সাক্ষী। এবার আসেন 32 লেখেন 4 শ্রেণীর ব্যক্তি এত পাওয়ারফুল যে আদালতে তারা বুড়ো আঙ্গুল দেখাইয়া চলে। এক হচ্ছে মৃত ব্যক্তি, এটা আর হাজির করা যাইব না, আর্মি পুলিশ দিয়ে হাজির করা যাবে না। 2 নিখোঁজ ব্যক্তি হারিয়ে গেছে, এটা আর পাওয়া যাবে না। তৃতীয় হচ্ছে শারীরিক মানসিক অক্ষম হ্যান্ডিক্যাপ, এটা আর পাওয়া যাবে না। 5 হচ্ছে যাকে সাক্ষী হিসেবে আনা ব্যয়বহুল, এটা এই আইন না, বিদেশ দিয়ে আইন না, আদালতের ক্লস। 8 ধরনের বক্তব্য তাদের প্রাসঙ্গিক। এক হচ্ছে 31-1 মৃত্যুকালীন ঘোষণা, 32-1 মৃত্যুকালীন ঘোষণা, 32-2 হচ্ছে নিয়মিত লেখা ডায়েরি,
32-3 হচ্ছে স্বার্থ বিরোধী বক্তব্য। আমি উকিল হইতে গিয়ে এত লেখাপড়া আমি নিজেও করি না। এদের পড়াইতে গিয়ে আমি এত, এরপর আর কি পড়াবেন? এরপর আধা ঘন্টা এই দিয়া সিআরপিসি আজকে শেষ করে দেবো, 30টার মতো ধারা আছে, তাহলে 7টা আইন আপনাদের শেষ। সিপিসি লাগবে আর সিআরপিসি আগে শেষ করে আনুষ্ঠানিকতা শেষ করতে হবে না, 1 ঘন্টার মধ্যে শেষ করবো। এবার আমাদের আধা ঘন্টা সিপিসি ধরবো এরপর। সিপিসি আধা ঘন্টা বেশি নিয়ে লাগবে সিপিসি আধা কাছে জামিন আধা ঘন্টা। রিভিশন তারপর লেখেন স্বার্থ বিরোধী বক্তব্য। 32-4 অধিকার ও প্রথা, 32-5 সম্পর্ক, 32-6 হচ্ছে পারিবারিক বিষয়, 32-7 হচ্ছে দলীয় লিখিত বক্তব্য, 32-8 হচ্ছে অনুভূতি। অনুভূতি সম্বন্ধে 14তে বলা আছে। আর 33-এ বলা আছে 5 মিনিট লিখতে হবে। আগের সাইডে লগে আরেকটা বিবাদী তাকে কি করছে, গুম করে ফেলেছে। তাদের 3 শর্তে আদালতের কাছে তাদের বক্তব্য প্রাসঙ্গিক। এক হচ্ছে যাদের পূর্বে আগের কথা পরের কথা মিল আছে, একই পক্ষের হইতে হবে এবং অপর পক্ষকে জেরা করার সুযোগ দিতে হবে। এই গেল। এবার লেখেন 34-এ লেখেন নিয়মিত লেখার আইডি প্রাসঙ্গিক। 34-এ লেখেন নিয়মিত লেখার আইডি প্রাসঙ্গিক। খেললেন কালকে পরীক্ষার পরে কতটি কলম লই আরাদিন খেললেন। নিয়মিত লেখার আইডি প্রাসঙ্গিক। লেখা কলম লয়ে খেলে, পরীক্ষা দিয়েই খেলো। নিয়মিত লেখার আইডি প্রাসঙ্গিক। সরকারি কর্মচারী দায়িত্ব প্রাসঙ্গিক। 36-এ আছে ম্যাপ চার্ট পরিকল্পনা ডিজিটাল রেকর্ড, এটা প্রাসঙ্গিক। তাহলে ম্যাপ চার্ট এগুলি প্রাসঙ্গিক, এগুলি আদালত মে প্রিজিউম করবে। আর যদি বলে সরকারি ম্যাপ সরকারি চার্ট, তাহলে এটা শ্যাল প্রিজিউম করবে। 37-এ বলা আছে পাবলিক নেচার, সর্বসাধারণের জ্ঞাতব্য, যেমন ইংল্যান্ডের জাতীয় সংসদের কোনো আইন, এটা আদালতের কাছে প্রাসঙ্গিক। 38-এ বলা আছে বিদেশি আইন প্রাসঙ্গিক। 39-এ বলা আছে কোন দলিল, বই, ডিজিটাল রেকর্ড, ধারাবাহিক চিঠি, এটা প্রাসঙ্গিক। এবার লেখেন 40-এ বলা আছে সাক্ষ্য আইনের রেস জুডিকাটা। 40-এ বলা আছে সাক্ষ্য আইনের কি, রেস জুডিকাটা। তাহলে এটা বলা আছে 40-এ সাক্ষ্য আইনের, 40-এ রায়ের ক্ষেত্রে রেস জুডিকাটা। তারপর হচ্ছে দেওয়ানিতে আছে ধারা 11 মোকদ্দমার রেস জুডিকাটা। ফৌজদারিতে আছে ধারা 403-এর শাস্তির রেস জুডিকাটা। আর এসআর অ্যাক্টের ধারা 29-এ বলা আছে চুক্তির রেস জুডিকাটা। একটা আসবে ইনশাল্লাহ। এবার 44-এ বলা আছে কোন রায়ে যদি প্রতারণা বা রায় মানে হচ্ছে কোন রায়ে প্রতারণা, ফ্রড, আর ষড়যন্ত্র মানে হচ্ছে কলিউশন। লেখেন কলিউশন, ষড়যন্ত্র যদি থাকে তাহলে ওই রায় বাতিল, ওই রায় বাতিল, নতুন ভাবে মামলা করা যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,